তো আমরা হচ্ছে ব্রিজের পার্টটা শুরু করব। তো আমরা মেইনলি আপনাদের এখানে যে লেকচার প্ল্যানটা দেওয়া আছে আপনাদের ম্যানুয়ালে, তো সেই প্ল্যানটাই মেইনলি ফলো করব। তো আমরা আজকে হচ্ছে আমাদের লেকচার 1 মিডের পরে। তো আজকে আমরা মেইনলি হচ্ছে এই ব্রিজ ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেই সম্পর্কিত আমরা কিছু ইন্ট্রোডাকশন দিব। যে ব্রিজ কি, কি টাইপের হয় সবগুলা টাইপ সম্পর্কে আমরা একটু ধারণা জানবো। ব্রিজের কম্পোনেন্ট গুলা সম্পর্কে জানবো। মানে একেকটা কম্পার্টমেন্ট গুলার কি, কি নাম, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা মোটামুটি একটু ডিটেইলস জানবো আজকে। আর হচ্ছে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। কারণ আমাদের এর পরবর্তী যে লেকচারগুলা, লেকচার ২ থেকে ৫ পর্যন্ত বাকি প্রত্যেকটা লেকচারই যাবে হচ্ছে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ ডিজাইনের উপরে। ঠিক আছে? তো আমরা আজকে হচ্ছে ব্রিজ গুলা সম্পর্কে মেইনলি আজকে জানবো। তো এর পরবর্তী লেকচারে আমরা মেইনলি ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ একটা পুরা এই কোর্সে আমরা এটা ডিজাইন করব। ঠিক আছে? তার ডেস্ক স্ল্যাব গুলা ডিজাইন করব, রেলিং ডিজাইন করব, তারপর কি ডিজাইন করব? তার হচ্ছে যে আমাদের কার্ভ ডিজাইন করব, ইন্টেরিয়র গার্ডার ডিজাইন করব। ঠিক আছে? আর্টিকুলেশন ডিজাইন করব। সো এই প্রত্যেকটা ডিজাইনই আমরা এর পরবর্তী লেকচারে খুব ভালোভাবে দেখব। আজকে মেইনলি আমরা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস। ঠিক আছে? আর এখানকার জন্য আমরা কোন মানে স্ট্যান্ডার্ডটা ফলো করব? আমরা হচ্ছে ASTOR LRFD মেথড যে স্ট্যান্ডার্ড আছে সেই গাইডলাইনটা মেইনলি ফলো করব এখানে। ঠিক আছে? এই ডিজাইনের জন্য। তো আমরা প্রথমেই চলে আসি, যেহেতু আমরা ব্রিজ ইঞ্জিনিয়ারিং করব, তো আমরা প্রথমেই জেনে নিই আসলে ব্রিজটা কি? ব্রিজ বলতে কি বোঝায়? সেই জিনিসটা এখানে বলা হয়েছে। হোয়াট ইস ব্রিজ? A bridge is a structure providing passage over a obstacle without closing the way beneath. The required passage may be for a road, a railway, a pedestrians, a canal or a pipeline. আচ্ছা, ব্রিজ আসলে কি বোঝায়? ব্রিজ আসলে আমরা কি জানি? সে ফর সাপোজ আমাদের এখানে যদি আমাদের এখানে কোনো রিভার থাকে বা কোনো ক্যানেল থাকে, যে এই অবস্টাকল গুলো মেইনলি পাড়ি দেওয়ার জন্য আমরা কি ইউজ করতেছি? আমরা হচ্ছে মেইনলি ব্রিজ গুলা ইউজ করতেছি। ঠিক আছে? এখন এইটা হইতে পারে যে কোনো আ মানে মানুষ পারাপারের জন্য, যেমন হেঁটে পারাপারের জন্য হইতে পারে। সেটা হইতে পারে কি ভেহিকল মুভমেন্ট এর জন্য হইতে পারে। ভেহিকল মুভ করবে ফ্রম one side to another. এটা হইতে পারে কি কোনো একটা রেলওয়ে ক্রসিং ও হতে পারে। ঠিক আছে? সো এই প্রত্যেকটা জিনিসের জন্য একটা ব্রিজ বানানো হয়। এই জিনিসগুলোই মেইনলি হচ্ছে ব্রিজ বুঝায়। আর রিকোয়ারমেন্ট অফ এ আইডিয়াল ব্রিজ। আইডিয়াল ব্রিজের জন্য কি, কি রিকোয়ারমেন্ট আছে? একটা ব্রিজ বানাতে গেলে আমাদের কি, কি রিকোয়ারমেন্ট এর দিকে মেইনলি ফুলফিল করে আমাদের একটা ব্রিজ বানাতে হয়। সেটা হচ্ছে ইকোনমিক্যাল। কেন ইকোনমিক্যাল? কারণ হচ্ছে আমরা চেষ্টা করি কি আমরা যেই পজিশনে যেই জায়গায় ব্রিজটা বানাবো আমরা যাতে সবথেকে ম্যাক্সিমাইজ পরিমাণ পারফরম্যান্স পাই। কি ইউটিলাইজ করে আমরা খুব মিনিমাম পরিমাণ কস্ট ইউজ করে আমাদের যে পারফরম্যান্সটা আমরা যাতে সবথেকে বেস্ট পারফরম্যান্সটা পাই, সেই জন্য আমাদের এই ইকোনমিক্যাল পার্সপেক্টিভটা খেয়াল রাখতে হয় যখন আমরা ব্রিজ ডিজাইন করি। ঠিক আছে? আর কি বলা হয়েছে? সার্ভস দ্য ইন্টেন্ডেড ফাংশন উইথ সেফটি অ্যান্ড কনভিনিয়েন্স। দ্যাট মিনস আমাদের এই যে ব্রিজটা যে আমরা ডিজাইন করব সেই ব্রিজটা কি অবশ্যই সেফ হইতে হবে আর কনভিনিয়েন্ট হইতে হবে। যদি ব্রিজটা সেফ না হয় তাহলে কি আমাদের অনেক ক্ষতি না? কারণ কি আমাদের এই যে এত টাকা খরচ করে যে একটা ব্রিজ বানালাম, জিনিসটা যদি সেফই না হয় তাহলে কি আমাদের মানুষের জন্য যেমন ক্ষতিকর, একইভাবে আমাদের অনেকগুলা ইকোনমিক্যাল ফ্যাক্টরও কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে। আমাদের অনেক টাকাও নষ্ট হচ্ছে, ওয়েস্ট হচ্ছে। আরেকটা হচ্ছে এস্থেটিক এলিগেন্ট লুক। দ্যাট মিনস আমরা যখন ব্রিজ বানাবো এটা অবশ্যই আমাদের যে এস্থেটিক পার্সপেক্টিভ থেকেও চিন্তা করতে হবে যে এটা দেখতেও যাতে সুন্দর হয়। দ্যাট মিনস আমাদের ব্রিজটা যখন বানাবো সেটা ইকোনমিক্যালও হইতে হবে, সেটা সেফ হইতে হবে। আর একই সাথে সেটা যাতে দেখতেও সুন্দর হয় সেই জিনিসগুলোও আমাদের খেয়াল রাখতে হবে ব্রিজ বানানোর জন্য। সবাই কি বুঝতে পারতেছি আমার পড়া? সবাই বুঝা আছে? কথা শোনা যাচ্ছে ঠিকমতো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার, কনভিনিয়েন্সটা বলতে কি এখানে মানে কি ক্ষেত্রে কনভিনিয়েন্সটা লাগে? আচ্ছা, সেই জিনিসগুলো আমরা আরো ভালোভাবে ডিটেইলস একটু পরে দেখতেছি। যে এই জিনিসগুলো, এই যে সেফটি আর কনভিনিয়েন্ট, এখানে এই জিনিসগুলো আমরা এই যে এখানে যখন ব্রিজের সাইট সিলেকশন করব তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে ডিটেইলস বোঝা যাবে। ঠিক আছে? তো আমরা যেই জায়গায় ব্রিজটা বানাবো, প্রথম কথা আমাদের কি? আমাদের কি, কি জিনিস মেক সিওর করতে হবে? আমাদের হইতে হবে কি? ব্রিজটা সেফ হইতে হবে। এখন সে ফর সাপোজ আমি একটা রিভারের উপরে যদি ব্রিজটা বানাই, সেটা সেফ হওয়া মানে কি? বলেন। কারো কোনো আইডিয়া আছে? স্যার হচ্ছে
ক্ষতিগ্রস্ত যাতে না হয়। হ্যাঁ, ইরোশন ক্ষতিগ্রস্ত যাতে কিভাবে না হতে হয় পারে? বা স্কাউরিং এর কারণে যাতে সমস্যা না হয়। হ্যাঁ, ক্ষতিগ্রস্তটা কিভাবে হতে পারে? তো যে ইরোশনের মাধ্যমে মানে পানির যে লোডটা আসে পানির হ্যাঁ, স্রোতের কারণে হ্যাঁ, এরপর দ্যাট স্যার মিনস যে আমাদের ক্ষতিগ্রস্ত হইতে পারে কিসের কারণে? আমাদের হচ্ছে ওই যে আমরা জানি কি আমরা হচ্ছে রিভারের কোন কোন পোরশন গুলো মেইনলি হচ্ছে মানে ভাঙন ধরে। কোন পোরশন গুলা? যেই সাইড গুলাতে বাঁক থাকে, রিভারের যেই সাইড গুলাতে বাঁক থাকে সেই জায়গাগুলোতে কি হয়? সে ফর সাপোজ রিভারের যে বাঁকগুলাতে আছে, এই বাঁকগুলাতে এসেই কিন্তু যে ওয়েভ গুলো আছে, ওয়েভ গুলো কিন্তু এখানে হিট করে কিন্তু এই বাঁকগুলোই কিন্তু মেইনলি ভেঙে যায়। ঠিক আছে? সো আমাদের এমন জায়গায় ব্রিজটা বানাতে হবে যাতে এরকম বাঁকগুলো যাতে আমরা এভয়েড করতে পারি। রিভারের যে পোরশনে বাঁক আছে সেই জায়গাগুলোতে যদি ব্রিজ বানাই, সে ফর সাপোজ আমার এখানে একটা আমি ব্রিজ বানিয়েছি। এখন কি হবে? এই বাঁকের মধ্যে এসে কি হচ্ছে? পানিগুলো এসে যখন ওয়েভ গুলো যখন এখানে হিট করতেছে তখন কি বাঁকটা ভেঙে যাবে না? বাঁকটা ভেঙে গেলে আমার কি ক্ষতিগ্রস্ত হবে? আমার এই সাইডে যে অ্যাবাটমেন্ট আছে, অ্যাবাটমেন্টের অংশগুলো ক্ষতিগ্রস্ত হবে। অথবা কি হতে পারে? আমাদের এখানে যে আ মানে যেই ম্যাটেরিয়াল গুলা থাকবে, যে বাঁকের এই সাইড গুলাতে যেই আ বলেন আ যেই সয়েল গুলা থাকবে সেগুলো কি ভাঙনের ফলে কি চলে যাবে না? সো ভাঙনের ফলে চলে গেলে তখন ব্রিজটা দেখা যাবে আর ব্রিজের যেই অ্যাবাটমেন্টের উপরে যেই বাকি অংশটুকু যে এন্ড সাপোর্ট ছিল সেই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো তখন ব্রিজটার কিন্তু ক্ষতি হচ্ছে। সো এইজন্যই আমাদের এই বাঁকগুলা এভয়েড করা হয়। তো দ্যাট মিনস এইজন্যই আমাদের খেয়াল রাখতে হবে এটা যাতে সেফ হয়। আর কনভিনিয়েন্ট, ঠিক আছে? কনভিনিয়েন্ট কেন? সে ফর সাপোজ আমার হচ্ছে আমি এমন একটা পজিশনে ব্রিজ বানালাম, সে ফর সাপোজ আমার ব্রিজটা হচ্ছে এখানে। আমি ধরে নিলাম আমার ব্রিজটা এখানে আমি ব্রিজ বানাচ্ছি। ঠিক আছে? প্রপোজড ব্রিজ। এখন আমার হচ্ছে রোড, আমাদের যে এক্সিস্টিং যদি রোড ধরি যে ব্রিজের কাছাকাছি কোন লোকেশনে সেটা হচ্ছে সে ফর সাপোজ এরকম একটা পজিশনে। সো আমাদের এমনভাবে ব্রিজটা বানাতে হবে যাতে সেই রোড থেকে আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতেছি ব্রিজে এরকম একটা ওয়ে তৈরি করা আছে। ঠিক আছে? যাতে কোন স্টিপ টার্ন না হয়। এখানে যাতে খুব আ মানে খুব যাতে শার্প কোন টার্ন না হয়। জিনিসটা আমাদের যাতে খুব ইজিলি অ্যাক্সেসিবল হয় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে ব্রিজে। ঠিক আছে? আমরা কোন একটা লোকেশনে ব্রিজ বানাইলাম, সেই লোকেশনের এক্সিস্টিং যেই রোড নেটওয়ার্ক সেটা দেখা যাচ্ছে সেটার সাথে ম্যাচ করতেছে না। তখন কি সেই ব্রিজে কি অ্যাক্সেস করা পসিবল হচ্ছে? আমাদের জন্য পসিবল হচ্ছে না। দ্যাট মিনস আমাদের ব্রিজ ডিজাইনের সময় এজন্যই বলা হয়েছে কনভিনিয়েন্ট। সো আমাদের যে কনভিনিয়েন্ট যে প্লেস গুলো আছে সেই জায়গাগুলোতেও সুইচ করতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে সেই প্লেসটা সেফ কিনা। ঠিক আছে? বুঝা গেছে সবার? আচ্ছা, এখন আমাদের এই যে যখন আমরা সিলেকশন ব্রিজের যে সাইটটা সিলেকশন করব তখন আমাদের কিছু টার্ম আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। কি জিনিস আমরা মাথায় খেয়াল রাখবো সেগুলো একটু দেখে নেই। যে এখানে বলা হয়েছে কি? যে স্ট্রেইট রিচ অফ দ্য রিভার। দ্যাট মিনস রিভারের যেই পোরশন গুলো স্ট্রেইট থাকবে সেই পোরশন গুলো আমরা ব্রিজের সাইট হিসেবে সিলেক্ট করব। কেন আমরা স্ট্রেইট পোরশন নিচ্ছি? কেউ একজন বলবেন? দ্যাট মিনস আমাদের রিভারের যে পাথওয়ে, রিভারের যে চলার পথের যে জায়গাটুকু স্ট্রেইট থাকবে সেই পোরশনটাই আমরা ব্রিজের সাইট হিসেবে সিলেক্ট করতেছি। কেন আমি অন্যান্য পোরশন গুলাতে যাচ্ছি না? কেন আমি স্ট্রেইট পাথওয়েটা নিচ্ছি? যে ইরোশন প্রোন জায়গায় এড়ানোর জন্য, হ্যাঁ, ইরোশন প্রোন জায়গাগুলোকে মেইনলি যাতে অ্যাভয়েড করার জন্য। রিভার ব্যাংক যেই সাইড গুলো আছে সেইগুলা যাতে ইরোশন না হয়ে যায় এজন্য মেইনলি হচ্ছে আমরা স্ট্রেইট পোরশন গুলাতে যাচ্ছি, স্ট্রেইট রিচে যাচ্ছি। আর কি বলা হয়েছে? স্টেডি রিভার ফ্লো উইথআউট সিরিয়াস উইলস অর ক্রস কারেন্ট। দ্যাট মিনস আমরা যেই পজিশনে রিভারটা মানে ব্রিজ বানাবো সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে সেইখানে আমাদের যে রিভারের যে ফ্লোটা থাকবে সেটা যাতে কম্পারেটিভলি কিছুটা স্টেডি হয়। এই জিনিসটা আমরা পাবো কোথায়? আমাদের যে হাইড্রোলজিক্যাল ডাটা আছে সেই হাইড্রোলজিক্যাল ডাটা থেকে মেইনলি দেখতে পাবো যে কোথায় রিভারের যেই ফ্লোটা সেখানে মোটামুটি কিছুটা স্টেডি থাকবে অন্যান্য পজিশনের তুলনায়। আর কি বলা হয়েছে? এ ন্যারো চ্যানেল উইথ এ ফার্ম ব্যাংক। দ্যাট মিনস কেন ন্যারো চ্যানেল বলা হয়েছে বলতে পারেন? যদি আমাদের চ্যানেলের যেই পজিশনটা ন্যারো সেই পজিশনটা না নিয়ে আমরা যদি ওয়াইড পজিশনটা নিই তাহলে কি আমাদের ব্রিজের লেংথ কি বেড়ে যাবে না? যদি আমার এই জায়গায় যদি আমি মিনিমাম স্প্যান নেয়ার জন্য। দ্যাট মিনস কি আমি যদি ব্রিজটা এখানে বানাই তাহলে কি আমাদের কি মিনিমাম খরচের মধ্যে আমাদের ইকোনমিক ফ্যাক্টরটা কি স্যাটিসফাই হচ্ছে। কিন্তু আমি যদি এই জায়গায় ব্রিজ কনস্ট্রাকশন করতে চাই দ্যাট মিনস কি আমাদের একটা লঙ্গার স্প্যান প্রত্যেকটা মানে আমাদের ব্রিজের সাইজটা কি স্প্যানটা কি অনেক বড় হয়ে যাবে না?
দ্যাট মিনস আমাদের তখন কনস্ট্রাকশন খরচও কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা মেইনলি হচ্ছে ন্যারো যে পোর্শনটা থাকবে সেটাই নিব। আর একই সাথে খেয়াল রাখতে হবে আমাদের যে এই এমব্যাঙ্কমেন্ট যেটা থাকবে, এই যে যেই সাইডে যেই ব্যাংকটা থাকবে রিভার ব্যাংকে এই দুইটা সাইডেও যাতে যথেষ্ট ফার্ম হয়। কারণ কি? এটা যদি ফার্ম না হয় তাহলে কি হতে পারে? ইরোশনের কারণে এই রিভার ব্যাংক গুলা ইফেক্টেড হলে আমাদের ব্রিজেরও কিন্তু তখন ক্ষতি হবে। ঠিক আছে? সো এইজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে যেই সাইডে একটা ফার্ম ব্যাংক থাকবে আর হচ্ছে আমাদের ন্যারো চ্যানেল। ঠিক আছে? দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের একটা ব্রিজের সাইড সিলেকশন করার ক্রাইটেরিয়া। আর কি বলা হয়েছে? সুইটেবল হাই ব্যাংকস অ্যাবভ হাই ফ্লাড লেভেল অন ইচ সাইড। আচ্ছা, আচ্ছা এখানে কি বলা হয়েছে যে সুইটেবল হাই ব্যাংকস অ্যাবভ হাই ফ্লাড লেভেল অন ইচ সাইড। দ্যাট মিনস আমরা যেই সে ফর সাপোজ আমরা যদি এই জায়গায় রিভারটা বানাই, আমাদের খেয়াল রাখতে হবে কি এই যে এই দুই সাইডের যদি আমরা চিন্তা করি যে দুই সাইডের এই যে হাই ফ্লাড লেভেল, দ্যাট মিনস আমাদের যখন অনেক এক্সেসিভ ফ্লাড হবে, সেই ফ্লাড হওয়ার পরও দেখা যাবে যে এই দুই সাইডটা কি সেই ফ্লাড লেভেল থেকেও আরো বেশি হাই হবে। এই দুই সাইডের যে এই রিভার ব্যাংকটা অনেক বেশি হাই হবে এমন কোন সাইট আমরা সিলেক্ট করব। সেটাই বলা হয়েছে যে হাই ব্যাংকস অ্যাবভ হাই ফ্লাড লেভেল। দ্যাট মিনস হাই ফ্লাড লেভেলের উপরে হবে এই হাই ব্যাংকটা। ঠিক আছে? রিভার ব্যাংকটা। আর কি বলা হয়েছে? রক অর আদার হার্ড স্ট্রাটা চুজ টু ক্লোজ টু দ্য রিভার বেড লেভেল। আচ্ছা, এখন এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা জানি কি আমি যদি কোন একটা জায়গায় যদি বিল্ডিং করতে চাই, বিল্ডিং এর যে পাইল দেওয়া হচ্ছে, পাইল গুলা কতটুকু ডেপথ পর্যন্ত যায় জানেন কেউ? পাইলের ডেপথ গুলো কতটুকু পর্যন্ত যায়? পাইলের ডেপথ গুলো যাচ্ছে হচ্ছে হার্ড স্টার্টার পর্যন্ত। এখন আমি এমন একটা সাইডে আমি সাইট সিলেক্ট করলাম যেই সাইটের জন্য আমরা সয়েল টেস্ট করে দেখা যাচ্ছে যে আমাদের যেই হার্ড স্টার্টার লেভেলটা অনেক মানে নিচে। ঠিক আছে? রিভার বেডের লেভেল থেকে অনেক বেশি নিচে। তো সেই ক্ষেত্রে কি আমাদের পাইলের লেংথ কি অনেক অনেক বেশি ডিপ পর্যন্ত আমাদের পাইলগুলো যেতে হবে। তার মানে কি আমাদের খরচও কিন্তু বেড়ে যাচ্ছে। সো আমাদের এমন সাইট সিলেক্ট করতে হবে যে এখানে এই যে হার্ড স্টাটা যাতে খুব ক্লোজ থাকে আমাদের রিভার বেড লেভেলের। ঠিক আছে? যাতে আমরা খুব অল্প পাইল করে আমাদের কাজ হয়ে যাচ্ছে। আমরা যাতে হার্ড স্টাটা পেয়ে যাই। বুঝা গেছে? কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার, আচ্ছা, বুঝতে পারছি। জি আচ্ছা। স্যার। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলা হয়েছে absence of sharp curves in the approach। আচ্ছা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট জিনিস। আমাদের আমরা যখন ব্রিজ বানাবো, ব্রিজ বানানোর পূর্বে কিন্তু আমাদের কি কি জিনিস স্টাডি করতে হয়? ব্রিজ বানানোর পূর্বে আমাদের রিভার রিভারের যে মানে রিভারের লোকেশনটা ভালোভাবে স্টাডি করতে হয়। সেখানকার ফ্লাড লেভেল কিরকম সেই জিনিসটা স্টাডি করতে হয়। তারপর কি কি জানতে হচ্ছে আমাদের রিভার বেডে যে সয়েলের সম্পর্কে একটা ধারণা জানতে হচ্ছে। আরেকটা যে জিনিসটা লাগবে এক্সিস্টিং যে রোড নেটওয়ার্ক। ঠিক আছে? কারণ কি আমরা যদি এক্সিস্টিং রোড নেটওয়ার্ক না জেনেই যদি আমরা ব্রিজের সাইটটা সিলেক্ট করে ফেলি, দেখা যাবে কি সেই এক্সিস্টিং রোড নেটওয়ার্কের সাথে আমাদের ব্রিজটাকে কানেক্ট করা যাচ্ছে না। দ্যাট মিনস আমাদের কোন রকমের কি এন্ট্রান্স নিতে আমাদের অসুবিধা হচ্ছে। এইজন্য আমাদের এক্সিস্টিং যে রোড নেটওয়ার্ক আছে সেটার সাথে ম্যাচ করতে হবে ব্রিজটা। না হলে কিন্তু কোনো ইজিলি অ্যাক্সেসিবল হবে না ব্রিজটা। সো এইজন্যই বলা হয়েছে কি সে ফর সাপোজ আমার ব্রিজটা এটা হচ্ছে আমাদের কোনো একটা নদী যদি হয়, এটা যদি আমাদের ব্রিজটা হয়, আমি এই ব্রিজটাকে বি দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, এখন আমাদের রোডটা যদি এদিক দিয়ে কোনো একটা এক্সিস্টিং রোড চলে যায়, তো এখানে বলা হয়েছে কি অ্যাবসেন্স অফ শার্প কার্ভস ইন দ্য অ্যাপ্রোচ। দ্যাট মিনস এই ব্রিজে যে অ্যাপ্রোচের জন্য আমরা কি করব? আমরা ডিরেক্টলি এরকম ভাবে একটা শার্প কার্ভ তৈরি করব না। আমরা যেটা করব, আমরা এখান থেকে না দিয়ে আমরা কি করব? আমরা এই ব্রিজে যাওয়ার জন্য দেখা যাবে যে আমরা কার্ভটা এখান থেকে স্লোলি একটা আলাদা জাংশন তৈরি করে দিব যাতে সে আস্তে করে তার ডিরেকশনে সে ব্রিজে পৌঁছে যায়। ঠিক আছে? দ্যাট মিনস আমাদেরকে শার্প কার্ভ গুলো এভয়েড করতে হবে। দ্যাট মিনস শার্প কার্ভ গুলোতে কি হয় নরমালি শার্প কার্ভ গুলোতে মেইনলি অ্যাক্সিডেন্ট প্রোন জোন হয়। এজন্য আমরা শার্প কার্ভ গুলো মেইনলি এভয়েড করব। তো আমাদের ব্রিজ বানানোর পূর্বে এইজন্যই কিন্তু আমাদের এই যে এক্সিস্টিং রোড নেটওয়ার্কটা জানতে হবে যাতে করে আমরা শার্প কার্ভ গুলো এভয়েড করতে পারি সেই ব্রিজে এক্সেস করার জন্য। আর কি বলা হয়েছে? অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভ
আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন। আচ্ছা, এই যে এই জিনিসটা আমি একটু আগে বলেছি, এই যে এক্সেসিভ আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন কখন লাগবে? যখন দেখা যাবে যে আমাদের যে যেই সাইটে যেই সাইডে আমরা ব্রিজ বানাবো, সাইটটা সিলেক্ট করেছি, সেই সাইটের যদি দেখা যায় যে আমাদের হার্ড স্ট্রাটার লেভেলটা অনেক নিচে হয় রিভার বেড থেকে, তখনই কিন্তু আমাদের আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনের কাজ কিন্তু অনেক বেশি করা লাগবে। কারণ কি আমাদের পাইলগুলোর ডেপথ অনেক বেড়ে যাবে, তাই না? অনেক আ মানে অনেক বড়, বড় পাইল হবে, অনেক লেংথ এর পাইল হবে। সো সেইজন্যই আমাদের তখন এক্সেসিভ কনস্ট্রাকশন হবে আন্ডার ওয়াটারে। সো এই জিনিসটাও এভয়েড করতে হবে। দ্যাট মিনস আমাদের এমন জায়গা চুজ করতে হবে যেখানে আমরা খুব অল্প ডেপথ গেলেই আমাদের কি হার্ড স্ট্রাটা পেয়ে যাচ্ছি। একই সাথে তখন সেক্ষেত্রে আমাদের আন্ডার ওয়াটার কনস্ট্রাকশন ও খুব কম মিনিমালি হয়ে যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে। আর কি বলা হয়েছে? অ্যাভয়েডেন্স অফ দ্য এক্সেসিভ রিভার ট্রেনিং ওয়ার্ক। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটার সাথে আবার অনেকটা এই জিনিসটারও একটু আ মিল আছে। এই যে স্টেডি রিভার ফ্লো। আমরা বলেছি কি? আমরা ব্রিজটাকে এমন পোরশন গুলাতে বানাবো যে এই পোরশন গুলাতে নরমালি রিভারের যে ফ্লোটা কম্পারেটিভলি অন্যান্য পোরশনের তুলনায় কিছুটা স্টেডি থাকবে। কারণ হচ্ছে কি? যদি স্টেডি না থাকে তখন আমাদের যে কনস্ট্রাকশন করার জন্য কি করতে হচ্ছে? আমাদের রিভার ট্রেনিং ওয়ার্ক করতে হচ্ছে। দেখা যাচ্ছে কিছু পোরশন বাদ দেওয়া লাগতেছে। সো এরকম রিভার ট্রেনিং ওয়ার্ক এর পরিমাণও কিন্তু তখন অনেক বেড়ে যাবে। যদি আমাদের রিভারের যে ফ্লোটা অনেক বেশি এক্সেসিভ হয় বা ক্রস কারেন্ট ফ্লো হয়। সো এইজন্যই মেইনলি আমরা এমন একটা সাইট সিলেক্ট করতেছি যেখানে আমাদের রিভারের ফ্লোটাও স্টেডি হচ্ছে, তখন আমাদের রিভার ট্রেনিং ওয়ার্ক এর পরিমাণটাও কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে? এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই সাইট সিলেকশন এগুলো কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। ঠিক আছে? আর লাস্টে কি বলা হয়েছে? প্রক্সিমিটি টু এ ডিরেক্ট অ্যালাইনমেন্ট অফ দ্য কানেক্টেড রোড। কথাটা জিনিসটা এটা আবার আ এই শার্প কার্ভ এই জিনিসগুলোর সাথে অনেকটা মিলে যায়। জিনিসটা সেম যে proximity to a direct alignment of the connected road. That means আমরা যেই জায়গায় ব্রিজ বানাবো, ঠিক আছে? সে ফর সাপোজ আমাদের এখন আমরা যদি এই জায়গায় ব্রিজ বানাই, আমরা যদি আমাদের রোডটা যদি এদিক দিয়ে থাকে, এদিক দিয়ে এভাবে চলে গেছে, তখন কি আমাদের ব্রিজ থেকে আমাদের এক্সিস্টিং রোড নেটওয়ার্ক দেখা যাচ্ছে যে কি অনেক বেশি দূরে না। সো আমাদেরকে এমনভাবে ব্রিজের সাইডটা সিলেক্ট করতে হবে যাতে আমাদের এক্সিস্টিং রোডটাও খুব কাছাকাছি হয়। তাহলে কি আমরা খুব সহজেই কিন্তু আমরা ব্রিজে অ্যাক্সেস করতে পারছি। দ্যাট মিনস ব্রিজে অ্যাক্সেস করার জন্য আমাদের যে আলাদা করে যে অ্যাপ্রোচ রোড বানাতে হবে সেটা কিন্তু খুব বেশি কস্ট পড়বে না। আর যদি দেখা যায় যে এক্সিস্টিং রোডটা অনেক দূরে থাকতেছে, প্রক্সিমিটি না থাকে, দ্যাট মিনস আমাদের তখন এই ব্রিজে অ্যাপ্রোচ করার জন্য আমাদের কিন্তু অনেক বেশি খরচ করে আবার আলাদা একটা রোড তৈরি করতে হচ্ছে। সো এইজন্যই আমাদের খেয়াল রাখতে হবে যে ব্রিজটা যাতে proximity to the existing road এর কাছাকাছি হয়। ঠিক আছে? সো কি জিনিস মাথায় রেখে আমরা ব্রিজের সাইডটা সিলেক্ট করব সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? কোন অংশ সমস্যা আছে? না স্যার। আচ্ছা। তো যদি সমস্যা না থাকে আমরা তাহলে এখন বিভিন্ন টাইপের ব্রিজ সম্পর্কে আমরা একটু জেনে আসি যে চয়েস অফ এ টাইপ অফ এ ব্রিজ। আসলে এখানে ব্রিজের মানে ব্রিজটা কিরকম টাইপের ব্রিজ বানাবো সেটা আমরা কিসের উপর ভিত্তি করে মেইনলি বানাবো। ঠিক আছে? কি জিনিসগুলো আমরা মাথায় রাখবো ব্রিজের টাইপ সিলেকশন এর ক্ষেত্রে। এখানে হচ্ছে সেই জিনিসটা আমরা বুঝবো যে চ্যানেলের সেকশনের উপর ডিপেন্ড করে যে আমরা যেই চ্যানেল সেকশনের উপর ব্রিজটা বানাচ্ছি সেই সেকশনটা কিরকম সেটার উপর ভিত্তি করে মেইনলি হচ্ছে আমরা ব্রিজের টাইপটা সিলেক্ট করব। সাবসয়েল কন্ডিশন। এখন দেখেন আমাদের সয়েল কন্ডিশনের উপরেও কিন্তু আমাদের ডিপেন্ড করবে যে ব্রিজটা কিরকম টাইপের হবে। ঠিক আছে? যদি আমাদের সয়েল কন্ডিশন খুব বেশি ভালো না হয় তখন কি আমাদের এক টাইপের ব্রিজ ডিজাইন করতে হবে। যদি কন্ডিশন দেখে যে হ্যাঁ স্যাটিসফাইড লেভেলে আছে, হার্ড স্ট্রাটা রিভার বেডেরও খুব বেশি দূরে না, তখনও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এক টাইপের ব্রিজ সিলেক্ট করব। দ্যাট মিনস এই ফ্যাক্টর গুলো আমাদের গভর্নিং ফ্যাক্টর ব্রিজের টাইপ সিলেকশনের জন্য। তারপর কি বলা হয়েছে? গ্রেডস অ্যান্ড অ্যালাইনমেন্ট। তারপরে বলা হয়েছে হাইড্রোলিক ডাটা। আচ্ছা, এই হাইড্রোলিক ডাটাটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ কি? আমরা যখন ব্রিজ ডিজাইন করব, ব্রিজ ডিজাইন করার সময় হাইড্রোলিক ডাটাটা কিভাবে ইম্পোর্টেন্ট? কারণ হচ্ছে হাইড্রোলিক ডাটা থেকে আমরা আসলে কি জিনিস পাবো? বলেন তো? হাইড্রোলিক ডাটা নিয়ে মেইনলি আমরা কি ভ্যালু গুলা কি টাইপের প্রেডিকশন করতে পারবো? ডিসচার্জটা কেমন স্যার সেটা? মানে নদী থেকে স্রোত ওইটা। হ্যাঁ, নদীতে স্রোত কিরকম আছে সেটা জানতে পারবো। তারপর নদীতে কি ফ্লাড লেভেল গুলা সম্পর্কে জানতে পারবো যে যখন আমাদের মনসুন সিজনে, প্রি মনসুন সিজনে তখন রিভারের কি ফ্লাড লেভেল কিরকম থাকতেছে সেই জিনিসগুলো সম্পর্কে ধারণা পাবো। আমরা যদি লাস্ট 10 ইয়ার্স বা লাস্ট 100 ইয়ার্স এর ডাটা দেখি তাহলে আমরা কি একটা
নেক্সট 100 ইয়ার্স এর একটা প্রিডিকশন মডেল তৈরি করতে পারবো যে ফ্লাড লেভেল কত পর্যন্ত রিচ করতে পারে। কারণ কি, সে ফর সাপোজ আমি যদি রিভারটাকে দেখি, এটা যদি আমাদের রিভার হয়, এই জিনিসটা যদি আমাদের রিভার হয়, রিভারের যদি দেখি যে হাই ফ্লাড লেভেল হলে এতটুকু পর্যন্ত উঠতেছে। এখন আমাদের কেন এই হাই ফ্লাড লেভেলটা মাথায় রাখতে হচ্ছে? এই হাই ফ্লাড লেভেল যদি মাথায় না রেখে যদি আমরা যদি ব্রিজ ডিজাইন করি, তাহলে যেই সমস্যাটা হবে, দেখেন এটা যদি আমাদের ব্রিজ হয়, এটা হচ্ছে আমাদের ব্রিজ উপরে, আর এটা হচ্ছে আমাদের ব্রিজের যেই পিয়ার গুলা, যেটা হচ্ছে আমরা মেইনলি বিল্ডিং এর জন্য বলি কি কলাম, কলামের উপর খুঁটি, তাই না? তো এটা হচ্ছে ব্রিজের খুঁটিগুলা। তো উপরে হচ্ছে আমাদের ব্রিজটা। এখন আমাদের ফ্লাড লেভেল যদি বেড়ে এইখানে চলে আসে, তখন কি আমাদের এই যে ব্রিজের নিচে যে ক্লিয়ারেন্স, সেই ক্লিয়ারেন্স এর পরিমাণ কি কমে যাচ্ছে না? দ্যাট মিনস ক্লিয়ারেন্স এর পরিমাণ যদি কমে যায়, এদিক দিয়ে যদি কোন শিপ বা কোন যদি মানে জাহাজ চলাচল করতে চায়, তখন কি জাহাজ চলাচল করতে পারবে? না স্যার। দ্যাট মিনস জাহাজের চলাচলের সমস্যা হচ্ছে। সো আমাদের এইজন্যই হাই ফ্লাড লেভেলটা জানতে হচ্ছে যে হাই ফ্লাড হলে কতটুকু পর্যন্ত নেক্সট 100 ইয়ার্স এ হাই ফ্লাড লেভেল কত পর্যন্ত হইতে পারে, এরকম একটা প্রিডিকশন মডেল তৈরি করে মেইনলি ব্রিজটা ডিজাইন করা হয়। যাতে করে আমাদের এই ক্লিয়ারেন্সটা পর্যাপ্ত পরিমাণে থাকে। আমাদের যে ব্রিজের নিচ দিয়ে আ যেই ওয়াটার যানগুলো আছে সেগুলো যাতে ইজিলি অ্যাক্সেস করতে পারে। তারা যাতে পর্যাপ্ত পরিমাণে ক্লিয়ারেন্স পায়। এজন্যই আমাদের হাইড্রোলিক ডাটাটা দরকার। একইভাবে আমাদের যে আপ স্ট্রিম, ডাউন স্ট্রিমে কিরকম পরিমাণে রিভার কারেন্ট আছে, ঠিক আছে? সেই জিনিসগুলোর ধারণা পাওয়ার জন্য আমাদের এই হাইড্রোলিক ডাটাটা দরকার হচ্ছে। ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়েদার কন্ডিশন। আচ্ছা, ওয়েদার কন্ডিশন কেন দরকার? আমরা এই জিনিসটা অনেকটা ম্যাটেরিয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর সাথেও একটু গেস করতে পারি জিনিসটা। যেমন আমরা যদি ওয়েদার কন্ডিশনটা কনসিডারেশন এ না আনি, তাহলে কি সমস্যা হতে পারে? ওয়েদার কন্ডিশন বলতে আসলে সে ফর সাপোজ আমাদের বাংলাদেশ। বাংলাদেশে কি মেইনলি বাংলাদেশের ওয়েদারে মেইনলি হচ্ছে একটা টাইম থাকে হচ্ছে টেম্পারেচার অনেক বেশি রাইজ করে, তাই না? সো টেম্পারেচার রাইজ হলে এখানে একটা শ্রিঙ্কেজ ফ্যাক্টর থাকতে পারে। সো সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? একইভাবে একইভাবে যেই জিনিসটা গভর্ন করতে পারে সেটা হচ্ছে আপনারা যদি আ আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোর কথা চিন্তা করি, সেখানে কিন্তু স্নোফল হয়। সো আমাদের যদি স্নোফল হয় ব্রিজের উপরে, তাহলে কি একটা আলাদা পরিমাণ স্নো গুলো কি লোড ক্রিয়েট করবে না? সো আমরা যখন ব্রিজ ডিজাইন করব, তখন এইজন্য আমাদের এই ওয়েদারটাকেও কন্ডিশন এ নিতে হবে। যদি আমি ওয়েস্টার্ন কোন কান্ট্রিতে গিয়ে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে ব্রিজ ডিজাইন করি, তখন আমাদেরকে এই যে স্নোর যে সেলফ ওয়েট, সেটাও কিন্তু আমাদেরকে কাউন্টডাউন এ আনতে হবে। ডেড লোড ফর স্নো। ঠিক আছে? কারণ কি আমরা যদি এটা কাউন্টডাউন এ না আনি, তাহলে দেখা যাবে যে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ডেড লোড এখানে এক্সটার্নাল ক্রিয়েট হচ্ছে, বাট সেটার জন্য ডিজাইন করা হয় নাই। সো সেটা কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে। সো এইজন্যই আমাদের ওয়েদারটাকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা। এরপরে কি বলা হয়েছে যে নেভিগেশন রিকোয়ারমেন্ট। কারণ হচ্ছে নেভিগেশন আমরা যদি প্রপারলি নেভিগেশন বলতে আমরা ওয়ার্ডটার সাথে তো আমরা সবাই পরিচিত। দ্যাট মিনস আমরা যদি প্রপারলি নেভিগেট না করি, তাহলে কিন্তু দেখা যাবে যে ব্রিজটা কোথা থেকে কোথায় আছে এই জিনিসটাও কিন্তু আমাদের ঠিক থাকবে না। এইজন্যই মেইনলি হচ্ছে আমাদের নেভিগেশন রিকোয়ারমেন্টটাও ফুলফিল করতে হবে। আর ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক কনসিডারেশন। আচ্ছা, এখন দেখেন আমাদের ব্রিজটা যখন আমরা ডিজাইন করব, তখন আমাদের এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আমাদের এই ব্রিজটা মিনিমাম কস্টে আমরা যাতে হাই পারফরম্যান্স পেতে পারি। ঠিক আছে? এইজন্যই আমাদের মেইনলি কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে ব্রিজ ডিজাইনের সময়। যেমন স্ট্র্যাটেজি গুলো কিরকম হতে পারে? রিভারের বিভিন্ন টাইপ আছে। এই যে এখানে আমরা বলতেছি কি, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে রিভারের টাইপটা চুজ করব। সো এইজন্য দেখা যায় যে ইঞ্জিনিয়াররা মাঝে, মাঝে এরকম ভাবে রিভারটাকে মানে ব্রিজ ডিজাইনের সময় চুজ করে ব্রিজটাকে। দেখা যাচ্ছে যে পুরা ব্রিজটাকে তারা ক্যান্টিলিভার বা ব্যালেন্স ক্যান্টিলিভার না ধরে তারা কি করে? সে ফর সাপোজ এন্ড পোরশন গুলা, দ্যাট মিনস একদম মানে লং স্প্যানটাকে তারা ধরতেছে ব্যালেন্স ক্যান্টিলিভার ধরে ডিজাইন করতেছে, আর বাকি পোরশন গুলাকে তারা অন্য কোনো একটা টাইপ ধরে তারা ডিজাইন করতেছে। সে ফর সাপোজ কন্টিনিউয়াস বা সিম্পলি সাপোর্টেড ধরে তারা ডিজাইন করতেছে। সো এগুলো হচ্ছে এরকম ডিসিশন গুলো আপনাকে প্রপারলি নিতে হবে। তাহলে আমরা ইকোনমিক ওয়েতে আমরা ব্রিজটা ডিজাইন করতে পারব। লেবার অ্যাভেইলেবিলিটি। আচ্ছা, লেবার অ্যাভেইলেবিলিটির উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু এই ব্রিজ ডিজাইন করতে হবে। কারণ কি আমরা কোন টাইপের ব্রিজ বানাবো, কোন টাইপের ব্রিজ বানাতে খুব কম লেবারে বানানো যায়। কোন দেশে যদি কোন পজিশনে যদি লেবার অ্যাভেইলেবিলিটি কম থাকে, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এটা মিনিমাম লেবারে যাতে আমরা ব্রিজটা তৈরি করতে পারি, সেই টাইপের ব্রিজ চুজ করতে হবে। তারপর ম্যাটেরিয়াল অফ দ্য কনস্ট্রাকশন এভেইলেবল। এই ম্যাটেরিয়াল এর উপরেও ডিপেন্ড করবে যে আমাদের কিরকম টাইপের ব্রিজ ডিজাইন করব। আর পিরিয়ড অফ কনস্ট্রাকশন এখন ডিপেন্ড করতেছে যে আমরা যেই জায়গায় ব্রিজ বানাবো,
আমাদেরকে ক্লায়েন্ট কিরকম টাইমের মধ্যে ব্রিজটা তৈরি করে দিতে বলতেছে সেটার উপরে ডিপেন্ড করবে আমাদের কিরকম টাইপের ব্রিজ বানাবো। যদি এখানে বলা হয় দেখা যায় যে অনেক সময় আপনাদের ব্যালেন্স ক্যান্টিলিভার বানাইতে হয়তোবা কিছুটা সময় টাইম কনজিউমিং হতে পারে, বা আমরা যদি সেখানে যদি কন্টিনিউয়াস ব্রিজ বানাই বা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বানাই তাহলে হয়তোবা সময় কিছুটা কম লাগতে পারে। সো সেইগুলোর উপর ভিত্তি করে সময় কতটুকু আমাদের ক্লায়েন্ট থেকে সময় পাচ্ছি সেই ব্রিজ প্রজেক্ট কমপ্লিশন এর জন্য সেইটার উপর ভিত্তি করে আমাদের ব্রিজের টাইপ সিলেক্ট করতে হবে। আর টাইপস অফ লোডিং এই জিনিসটা আমি একটু আগে বলেছি যে আমাদের ব্রিজে কি টাইপের লোডিং পড়তেছে। আমাদের ব্রিজে একটা ব্রিজে নরমালি কি টাইপের লোডিং আসে বলেন তো? একটা ব্রিজে নরমালি কি টাইপের লোডিং আসতে পারে? মুভিং লোড মানে হুইল লোড। মুভিং লোড, উইন্ড লোড, তারপর ল্যাটারাল লোডও আসে স্যার, ওই যে পানির স্রোত। পানির স্রোতের লোডটা। হ্যাঁ, তারপর ইমপ্যাক্ট লোড মানে সাডেন হুইল লোড। লোড বলছিলাম স্যার, মানে ট্রান্সপোর্টেশন থেকে যেটা আর কি। হ্যাঁ সেলফ, আর ওই যে আপনার সেলফ থেকে যে ভাইব্রেশন লোড যেটা আসছে ওইটাও সেটা বাদ হয়। দিচ্ছেন কেন? সেলফ ওয়েট তো স্যার সবার আগে কাউন্ট করা হবে স্যার, মানে হ্যাঁ আমি বলছি মানে তো এরকম এক্সটার্নাল কি ওয়েট আর কি। তারপর হচ্ছে কি আর্থকোয়েকের একটা ইয়া থাকতে পারে তাই না, ইফেক্ট থাকতে পারে। জি তো স্যার, ল্যাটারাল ওটাও। হ্যাঁ, সো এই জিনিসগুলোকে কিন্তু আমাদের কনসিডারেশনের মধ্যে আনতে হচ্ছে ব্রিজের টাইপ সিলেক্ট করার জন্য। ঠিক আছে, যে কোন ব্রিজটা আমরা যদি আর্থকোয়েক রেসিস্ট্যান্স বানাই তাহলে কি কিছুটা যাতে ফ্লেক্সিবিলিটি পায় সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। সো এরকম প্রত্যেকটা লোডিং এর উপর ডিপেন্ড করে আমরা ব্রিজের টাইপ সিলেক্ট করব। আর ফাইনালি হচ্ছে ইরেকশন ফ্যাসিলিটিস। ইরেকশন ফ্যাসিলিটি বলতে বুঝাচ্ছে কি যে আমরা যে ব্রিজটা বানাবো এই যে এখানে যে মানে সেট করব জিনিসগুলো, যে কম্পার্টমেন্ট গুলোকে প্রপারলি প্লেস করব, এগুলো যাতে প্রপারলি ফ্যাসিলিটি পাচ্ছে সেই জিনিসটার উপর ডিপেন্ড করে যে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে কিনা জিনিসগুলো সেট করার জন্য। ঠিক আছে, ব্রিজটা বানানোর জন্য এইরকম ফ্যাসিলিটির উপর ভিত্তি করে আমরা ব্রিজের টাইপটাকে সিলেক্ট করব মেইনলি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন সে ফর সাপোজ আমরা যে রিভারটা আমাদের এখানকার যে রিভার, এখানকার রিভারের আসলে পানির কিরকম কন্টেন্ট, পানির কন্টেন্টে কি পরিমাণ ইনগ্রেডিয়েন্ট আছে সেটাও কিন্তু এখানে একটা ভাইটাল ফ্যাক্টর। কারণ কি আমরা জানি কি পানির মধ্যে কি থাকে? সালফেট, ক্লোরাইড কন্টেন্ট গুলো থাকে না? সো সেই জিনিসগুলো যদি থাকে তখন কি হয় আমাদের, আমরা জানি কি কনক্রিটে আমরা কি মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল এই জিনিসগুলো দেখেছি না? তখন কি হতে পারে কনক্রিটে? কোরোশন হতে পারে, তাই না? সো সেই কোরোশন গুলা যাতে মানে এভয়েড করা যায় সেই জিনিসগুলোও আমাদের মাথায় রাখতে হবে। যে এখানে কোরোশন ইফেক্ট হলে আমরা কিভাবে সেই জিনিসগুলোকে ট্যাকেল দিব যাতে কোরোশন না হয়, ব্রিজটা যাতে অনেকদিন লাস্টিং হয়। সো সেই প্রত্যেকটা জিনিসের উপর ভিত্তি করে মেইনলি আমরা হচ্ছে ব্রিজের টাইপ গুলোকে সিলেক্ট করব। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিভিন্ন টাইপের ব্রিজ সেটা কিসের উপর ভিত্তি করে? বেসড অন অ্যাকশন। অ্যাকশনের উপর ভিত্তি করে বেসটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ল্যাব ব্রিজ, ডেক গার্ডার ব্রিজ, ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ, সাসপেনশন ব্রিজ, ক্যাবেল স্টেড ব্রিজ। আচ্ছা, এই জিনিসগুলো কিছুই না, এই জিনিসগুলো আমরা এখন ছবিতে দেখব, ফিগারে দেখব। তো ডেক গার্ডার ব্রিজটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। এটা হচ্ছে মেইনলি ব্রাজিলে অবস্থিত। ডেক গার্ডার ব্রিজে কি বলা হয়েছে যে এখানে হচ্ছে যে এই যে ডেক গুলো আছে এই প্রত্যেকটা ডেকে কি পিয়ার দিয়ে হচ্ছে তারা মেইনলি লোডটাকে ট্রান্সফার করতেছে। দ্যাট মিনস আমাদের এই যে এখানে ডেক স্ল্যাব গুলো আছে সেই ডেক স্ল্যাব গুলোতে লোড যাচ্ছে। ফার্স্টে হচ্ছে এই যে মানে মুভিং লোড গুলো এগুলো কি ডেক স্ল্যাবের মধ্যে যাচ্ছে। সেই ডেক স্ল্যাব লোডটাকে ট্রান্সফার করে দিচ্ছে পিয়ার গুলাতে। সেই পিয়ার এগুলোকে আমরা বলতেছি পিয়ার মেইনলি। ঠিক আছে, ব্রিজের জন্য আমরা বিল্ডিং এ বলেছি কলাম, এখানে বলতেছি পিয়ার। ঠিক আছে, একই জিনিস, ফাংশন একই। সো পিয়ার যাচ্ছে, সেই পিয়ার গুলো কি লোডটাকে মেইনলি ফাউন্ডেশনে দিয়ে আমাদের সয়েলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব আর্ক ব্রিজ। আর্ক ব্রিজটা কিরকম? আর্ক ব্রিজটা হচ্ছে অনেকটা আর্ক আকৃতির শেপের। এই যে দেখেন আর্কের দুই প্রান্তই হচ্ছে মেইনলি হচ্ছে তাদের তাদের যে পুরো ব্রিজের যে লোডটা সেই লোডটা ক্যারি করে দুই প্রান্ত দিয়ে মেইনলি হচ্ছে সয়েলের মধ্যে দিয়ে লোডটা ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এই যে ডেক স্ল্যাব গুলা কি দিয়ে? ডেক স্ল্যাব গুলো এই যে এখানে ট্রাস আকারে যে এইগুলো আছে সেইগুলোর মাধ্যমে লোডটা এখানে দুইটা এই যে পৌঁছে যাচ্ছে। এরপরে হচ্ছে ট্রাস ব্রিজ। ট্রাস ব্রিজে আমরা জানি এই ট্রাস ব্রিজের আমরা ক্যালকুলেশনও এর আগে করছি, তাই না? 312 তে মেবি। তো ওইখানে দেখা যাচ্ছে কি যে এই যে ট্রাস গুলো আছে এই ট্রাস গুলোর মাধ্যমে মেইনলি হচ্ছে লোড গুলা ট্রান্সফার হচ্ছে। লোড গুলা ট্রান্সফার হয়ে এখানে পিয়ারে পৌঁছে যাচ্ছে। এরপরে পিয়ার থেকে লোড গুলা মেইনলি ফাউন্ডেশন হয়ে আমাদের সয়েলের মধ্যে ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাবেল স্টেড ব্রিজ। ক্যাবেল স্টেড ব্রিজ কিছুই না, এখানে দেখেন এই যে ডেক স্ল্যাব গুলা যেগুলো আছে এই ডেক স্ল্যাব গুলোকে ধরে রাখতেছে কে মেইনলি ডেক স্ল্যাব গুলাকে মেইনলি এই যে ক্যাবেল গুলো আছে এই ক্যাবেল গুলা মেইনলি ডেক স্ল্যাব গুলাকে ধরে রাখতেছে।
ঠিক আছে? সো ডেক স্ল্যাব গুলার উপর যে মুভিং যে ভেহিকল গুলো আছে সেগুলো সবকিছুর লোড নিচ্ছে। সো সেই লোডটা মেইনলি ট্রান্সফার হচ্ছে কিসের মাধ্যমে? ক্যাবেলের মাধ্যমে। ক্যাবেল থেকে এই লোড গুলা যাচ্ছে আমাদের পিয়ার এ, সেই পিয়ার হয়ে ফাইনালি ফাউন্ডেশন হয়ে আমাদের সয়েলের মধ্যে চলে যাচ্ছে লোডটা। আর এখানে বলে রাখা দরকার যে ক্যাবেল স্টেড ব্রিজ আর হচ্ছে এই সাসপেনশন ব্রিজ, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। দেখেন ক্যাবেল স্টেড ব্রিজে আমরা যদি ভালোভাবে খেয়াল করি যে ডেক স্ল্যাবটাকে পুরা কি মেইন ক্যাবেলটাই ধরে রাখতেছে না? ক্যাবেলটাই তো ডিরেক্টলি ডেক স্ল্যাবের সাথে যুক্ত, তাই না? ক্যাবেল গুলা কি ডিরেক্টলি ডেক স্ল্যাবের সাথে যুক্ত। দ্যাট মিনস ডেক স্ল্যাব থেকে এই ক্যাবেল হয়ে ডিরেক্টলি লোডটা আমার পিয়ারে যাচ্ছে, তাই না? বাট এইখানে যখন আমরা সাসপেনশন ব্রিজে যাচ্ছি, সাসপেনশন ব্রিজে কি হচ্ছে? সাসপেনশন ব্রিজে আমাদের এই যে ডেক স্ল্যাবগুলো এখানে কতগুলা ক্যাবেলের সাথে যুক্ত, সেই ক্যাবেলটার সাথে আবার যুক্ত থাকে একটা মাদার ক্যাবেল। ঠিক আছে? এখানে কতগুলো সেকেন্ডারি ক্যাবেল থাকে, সেই ক্যাবেলগুলা ডেক স্ল্যাব থেকে লোডগুলা ট্রান্সফার হচ্ছে সেকেন্ডারি ক্যাবেলে। সেকেন্ডারি ক্যাবেল থেকে যাচ্ছে মাদার ক্যাবেলে। মাদার ক্যাবেল হয়ে মেইনলি ফাইনালি আমার কি এটা পিআর এর সাথে হয়ে আমাদের লোডগুলো চলে যাচ্ছে ফাউন্ডেশনে। তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝা গেছে? ক্যাবেল স্টেড ব্রিজ আর সাসপেনশন ব্রিজ। জি স্যার। তার মানে ক্যাবেল স্টেড ব্রিজে কি আমাদের কোনো মাদার ক্যাবেল থাকে? না স্যার, ওইটাই ডিফারেন্স স্যার, মাদার কেবল। হ্যাঁ, ক্যাবেল স্টেড ব্রিজে আমাদের কোনো মাদার কেবল থাকতেছে না, বাট আমাদের যখন সাসপেনশন ব্রিজ থাকবে তখন কি মাদার কেবল থাকতেছে আর সেকেন্ডারি কেবল গুলো থাকতেছে। আর আমাদের এখানে মেইন কেবল, এই কেবলটাই ডিরেক্টলি স্ল্যাব গুলোকে ধরে রাখতেছে। এখানে হচ্ছে মাদার কেবল গুলো আবার একটা সাসপেনশন কেবল মানে সেকেন্ডারি কেবল হয়ে এই ডেক স্ল্যাব গুলোকে তারা ধরে রাখতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের ডিফারেন্স। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সুইং ব্রিজ এটাকে বলা হচ্ছে। তো এখানে কি হচ্ছে ব্রিজের একটা পোরশন, এই যে আমাদের যে নিচে যে আমি কি বললাম, নিচে যে আমাদের ওয়াটার যে ট্রান্সপোর্ট গুলো আছে, সেই ওয়াটার ট্রান্সপোর্ট গুলো যাতে পর্যাপ্ত পরিমাণে ক্লিয়ারেন্স পায়, সেই জন্য দেখা যাচ্ছে যে তারা সুইং ব্রিজ ইউজ করতেছে, মানে পর্যাপ্ত ক্লিয়ারেন্স পাওয়ার জন্য। আর হচ্ছে সুইং ব্রিজের আরেকটা সুবিধা হচ্ছে সুইং ব্রিজে দেখা যাচ্ছে যে আর্থকুয়েক হলে আপনার হচ্ছে জিনিসগুলা মানে এখানে ফল হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আচ্ছা, এখন হচ্ছে এতক্ষণ আমরা জানলাম যে টাইপস অফ অ্যাকশন এর উপর ভিত্তি করে কিভাবে ব্রিজ গুলাকে আমরা টাইপ করলাম। ঠিক আছে, অ্যাকশন এর উপর ভিত্তি করে। এখন হচ্ছে আমাদের সাপোর্ট এর উপর ভিত্তি করে, সাপোর্ট যে কন্ডিশন গুলো থাকবে সেই সাপোর্ট এর উপর ভিত্তি করে মেইনলি আমরা ব্রিজ গুলাকে কয়েকটা ভাগে ভাগ করব। তো আমরা যদি সাপোর্ট কন্ডিশনের উপর ভিত্তি করে ব্রিজ গুলাকে কয়েকটা ভাগে ভাগ করি তাহলে আমরা মেইনলি হচ্ছে এরকম চারটা ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড ব্রিজ, একটা হচ্ছে কন্টিনিউয়াস ব্রিজ, ফিক্সড ব্রিজ, আর একটা হচ্ছে ক্যান্টিলিভার ব্রিজ। ঠিক আছে, তো সিম্পলি সাপোর্টেড ব্রিজ বলতে আসলে আমরা কি বুঝি বলেন তো? সিম্পলি সাপোর্ট মানে কি? কথাটা শুনেই বোঝা যাচ্ছে সিম্পলি সাপোর্টেড। সিম্পলি সাপোর্টেড মানেটা কি জানেন? স্যার এক পাশে হচ্ছে রোলার সাপোর্ট আর এক পাশে হচ্ছে হিঞ্জ সাপোর্ট, ওটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এই যে সিম্পলি সাপোর্টেড যখন ব্রিজ বানাবো, দ্যাট মিন্স আমাদের এরকম দুই সাইড থেকে সাপোর্ট পাচ্ছে, তাই না? আর যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস মানে কি? এই যে এখানে যে আমরা যে কিছু অংশ ফাঁকা দিয়ে দিয়ে যে ব্রিজটা বানাচ্ছি এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের এই যে ডেক স্ল্যাবের একটা প্রান্ত একটা পিয়ার এর সাথে যুক্ত, আরেকটা প্রান্ত আরেকটা পিয়ারের উপর সাপোর্ট পাচ্ছে। এর পরবর্তীতে কিছু অংশ ফাঁকা দিয়ে আরেকটা ডেক স্ল্যাব এই পিয়ারের কিছু অংশে সাপোর্ট নিচ্ছে, এই পিয়ারেরও কিছু অংশে সাপোর্ট নিচ্ছে। দ্যাট মিন্স এরকম ডেক স্ল্যাব গুলোর মাঝখানে ফাঁকা অংশ তৈরি হচ্ছে এই পিয়ারের উপরে কিছু অংশ। ঠিক আছে, কিন্তু যদি এটা কন্টিনিউয়াস ব্রিজ হয় দ্যাট মিন্স আমার এখানে কোনো ফাঁকা অংশ তখন জেনারেট হবে না। তখন কি হবে? তখন আমাদের ডিরেক্টলি এরকম একটা কন্টিনিউয়াস ব্রিজ, সেটাকে আমরা বলতেছি মেইনলি কন্টিনিউয়াস ব্রিজ। আর ক্যান্টিলিভার ব্রিজ, ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ যেটাকে আমরা বলি, সেখানে হচ্ছে সেই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। এখানে যেটা করা হবে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে মেইনলি এখানে কতগুলো হিঞ্জ ইন্ট্রোডিউস করা হবে। ঠিক আছে, ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে কিছু হিঞ্জ ইন্ট্রোডিউস করা হয় যাতে করে হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচারটাকে আমরা মেইনলি ডিটারমিনেট করে ফেলতে পারি। তো সেটা নিয়ে আমি পরবর্তীতে আরো ডিটেইলস আপনাদের আলোচনা করব। আচ্ছা, এখন হচ্ছে কি কি টাইপের ব্রিজ আমরা তৈরি করতে পারি বেসড অন ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে। এতক্ষণ আমরা কয়টার উপর ভিত্তি করে দেখছি ব্রিজের টাইপ? একটু আগে
একটা দেখলাম সাপোর্ট কন্ডিশন গুলোর উপর ভিত্তি করে আমরা ব্রিজটাকে কয়েকটা ভাগে ভাগ করছি, কি কি? সিম্পলি সাপোর্টেড ব্রিজ, কন্টিনিউয়াস ব্রিজ, ফিক্সড ব্রিজ আর হচ্ছে ক্যান্টিলিভার ব্রিজ, তাই না? সাপোর্ট কন্ডিশন, দ্যাট মিন্স আমাদের সাপোর্ট গুলো কিরকম সেটার উপর ভিত্তি করে। আর এখন যেটা করবো, আমাদের যে ম্যাটেরিয়াল গুলা ইউজ করতেছি ব্রিজের বানানোর জন্য, সেই ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে আমরা ব্রিজটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করবো। তো ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে কি কি ভাগে ভাগ করা যেতে পারে? আমরা জানি কি ম্যাটেরিয়াল আসলে আমরা নরমালি রেগুলার বেসিসে আমরা কি কি বেশি ইউজ করা হয় বলেন তো? কি কি ম্যাটেরিয়াল ইউজ করি আমরা কনস্ট্রাকশনে মেইনলি? কনক্রিট ইউজ করি, দ্যাট মিন্স আরসিসি ব্রিজ হতে পারে। আমরা স্টিল দিয়ে ডিজাইন করতে পারি। স্টিল ব্রিজ একটা মানে খুব ভালো একটা উদাহরণ আছে এই যে এখানে যে ট্রাস ব্রিজ, ঠিক আছে? আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা স্টিলের ট্রাস ব্রিজ আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি স্টোন ব্রিজ হতে পারে, টিম্বার ব্রিজ থাকতে পারে, তারপর কম্পোজিট ব্রিজ। আচ্ছা, কম্পোজিট ব্রিজ কোনটা বলেন তো? কম্পোজিট ব্রিজ মানে কি? কথাটা শুনেই বোঝা যাচ্ছে কম্পোজিট। যেটাতে আরসিসি স্টিল দুইটাই ইউজ করা হয়। কনক্রিট হ্যাঁ। স্টিল দুটাই। হ্যাঁ, এখানে দুইটা ম্যাটেরিয়াল কম্বিনেশন দিয়ে যেই ম্যাটেরিয়ালটা তৈরি করা হয় সেটাকে মিলিয়ে হচ্ছে আমরা কম্পোজিট ম্যাটেরিয়াল বলি। সো দ্যাট মিন্স কম্পোজিট ব্রিজও তৈরি করা যেতে পারে। এখানে আরসিসিও থাকবে, এখানে স্টিলও থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন একটা টেবিল দেখবো, সেটা হচ্ছে বেসড অন স্প্যান লেন্থ। ব্রিজের যে স্প্যান গুলো আছে সেই স্প্যানের যে লেন্থ গুলা, সেই লেন্থের উপর বেসিস করেও কিছু ব্রিজের ক্লাসিফিকেশন করা হয়েছে, ঠিক আছে? যদি আমার মেইন স্প্যানের লেন্থটা যদি 10 মিটারের মতো হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গার্ডার বা আরসিসি ব্রিজ ইউজ করব। যদি 10 থেকে 50 মিটারের মধ্যে হয় তাহলে আমরা ইউজ করব কি ব্রিজ? প্রিকাস্ট কংক্রিট ব্রিজ, প্রিকাস্ট কংক্রিট গার্ডার ব্রিজ। যদি 50 থেকে 100 এর মধ্যে হয় তাহলে ইউজ করব হচ্ছে প্রি-স্ট্রেস বক্স গার্ডার ব্রিজ। আচ্ছা, গার্ডার জিনিস কি, বক্স গার্ডার কি, এইগুলো নিয়ে আমরা আরো পরবর্তীতে আলোচনা করতেছি, ঠিক আছে? যদি 100 থেকে 200 এর মধ্যে হয় তাহলে আমরা ইউজ করব কি? কম্পোজিট ব্রিজ। কম্পোজিট মানে কি? যেখানে স্টিল গার্ডারও থাকবে আর কি থাকবে? স্টিল কনক্রিট একটা কম্পোজিট স্ল্যাবও থাকতে পারে, ঠিক আছে? সেই জিনিসটা এখানে বলা হয়েছে, স্টিল গার্ডার এন্ড স্টিল কনক্রিট কম্পোজিট স্ল্যাব। আর যদি স্প্যানটা আমাদের যে মেইন স্প্যানটা যদি 200 মিটার অপেক্ষা বেশি হয় তাহলে আমরা কি ইউজ করব? আমরা সাসপেনশন প্রি-স্ট্রেস ব্রিজ করব। আর যদি 1000 থেকে 1500 এর মধ্যে হয় তাহলে হচ্ছে ক্যাবেল স্টেড ব্রিজ। ক্যাবেল স্টেড ব্রিজ আমরা একটু আগে দেখছি, তাই না? ক্যাবেল স্টেড ব্রিজ কোনটা ছিল আমাদের? এই যে এটা, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের বোঝা যাচ্ছে কি আমাদের যদি ব্রিজের মেইন স্প্যানের লেন্থটা যদি অনেক বেশি বড় হয় তাহলে আমরা সেক্ষেত্রে ক্যাবেল স্টেড ব্রিজ ইউজ করব। এর থেকেও যদি বড় হয় তাহলে কি ইউজ করব? তাহলে আমরা হচ্ছে মেইনলি সাসপেনশন ব্রিজ ইউজ করব। কারণ কি দেখা যাচ্ছে কি সাসপেনশন ব্রিজে দেখেন এই পিয়ার থেকে এই পিয়ারের ডিসটেন্স অনেক বেশি নাই ক্যাবেল স্টেড ব্রিজের তুলনায়, তাই না? সো আমাদের মেইন স্প্যানের লেন্থ যদি অনেক বেশি বড় হয় তখন আমরা মেইনলি হচ্ছে সাসপেনশন ব্রিজ ইউজ করি, ঠিক আছে? আর ক্যাবেল স্টেড ব্রিজে তার থেকে কম, আর অন্যান্য ব্রিজ গুলোতে দেখা যায় যে তারও থেকে কম হয়। তো সেটাই এখানে বলা হয়েছে। তো এরপরে হচ্ছে ডিফারেন্ট পার্টস অফ ব্রিজ। আমরা ব্রিজের বিভিন্ন পার্ট গুলো সম্পর্কে আমরা এখন ধারণা নিব। এই ব্রিজের পার্ট গুলা একটু ভালোভাবে এখন একটু মানে সবাই ভালোভাবে কম্পোনেন্ট গুলাকে চিনি। যদি কম্পোনেন্ট গুলাকে না চিনা থাকে তাহলে যেটা সমস্যা হবে, আমি ব্রিজ ডিজাইন করাতে থাকবো, আমি অ্যাবাটমেন্ট এই ওয়ার্ড গুলো ইউজ করবো, বাট আপনারা বুঝবেন না যে অ্যাবাটমেন্ট আসলে কোথায় বসায়। তো আপনারা যদি জানেনই না ব্রিজের কোন পার্টটাকে অ্যাবাটমেন্ট বলতেছে, কোনটাকে গার্ডার বলতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো না জানলে ডিজাইন করতেও কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে। এই জন্যই মেইনলি যে কম্পোনেন্ট গুলো একটু ধারণা থাকলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। এই জন্যই মেইনলি আমরা এখন কম্পোনেন্ট গুলো সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ব্রিজের পার্ট গুলো সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই, প্রথমে আমরা দেখবো কি? তো মেইনলি হচ্ছে আমাদের তিনটা ভাগে ভাগ করতেছে এখানে, সেটা হচ্ছে কি ফাউন্ডেশন, সাবস্ট্রাকচার আর হচ্ছে সুপার স্ট্রাকচার। তো ফাউন্ডেশন আসলে আমরা কোনটা বলতেছি? ফাউন্ডেশন বলতেছে যে দা প্রপোর্শন বিলো দা বেড লেভেল অফ দ্য রিভার। দ্যাট মিন্স আমাদের রিভার বেড লেভেলের নিচে যেই পোর্শনটা, সেই পোর্শনটাকে মেইনলি ফাউন্ডেশন বলা হচ্ছে। রিভার বেডের নিচের যেই লেভেলটা সেটাকে আমাদের বলা হচ্ছে ফাউন্ডেশন। আচ্ছা, আর সাব স্ট্রাকচার বলা হচ্ছে কোনটা? সাব স্ট্রাকচার বলা হচ্ছে এগুলো হচ্ছে রিভারের, এগুলো হচ্ছে বিয়ারিং বেড, ঠিক আছে?
আমরা জানি কি ব্রিজ গুলাতে কি বেয়ারিং প্যাড ইউজ করা হয় না? আমরা কি দেখছি বেয়ারিং প্যাড কখনো কোনো ব্রিজে? খেয়াল করে দেখেছি? জি স্যার, একটু রাবারি টাইপের। আচ্ছা, আমরা যদি বেয়ারিং প্যাড সম্পর্কে একটু ধারণা নিতে চাই, আমরা এখানে দেখতে পারি যে ব্রিজের বেয়ারিং প্যাড গুলো আসলে কিভাবে বসায়, বেয়ারিং প্যাডের মেইন কাজগুলো আমি আপনাদের শেয়ার করতেছি। ব্রিজের যেই পোর্শনটাতে মেইনলি এখানে দেখা যাবে যে আমাদের এখানে একটা গার্ডার থাকবে, সেই গার্ডারের একটা পোর্শন এখানে মেইনলি হচ্ছে রিস্টেইন করে, সেই পোর্শনটাকেই মেইনলি হচ্ছে বেয়ারিং প্যাড দেওয়া হয়। ঠিক আছে? বেয়ারিং প্যাড কেন দেওয়া হয়? বেয়ারিং প্যাড যদি না দেই তাহলে যেটা সমস্যা হচ্ছে, ব্রিজে যদি কখনো কোন রকমের যদি মানে আর্থকুয়েক হয় তখন কি হচ্ছে? তখন কিছুটা হলেও মুভমেন্ট করতে পারে এই বেয়ারিং প্যাড থাকার কারণে। ঠিক আছে? দ্যাট মিনস ব্রিজটা কিছুটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছে। আর বেয়ারিং প্যাড গুলা ইউজ করা হচ্ছে কারণ কি? কারণ হচ্ছে যদি বেয়ারিং প্যাড ইউজ না করা হয় তাহলে এখানে হিউজ অ্যামাউন্ট অফ স্ট্রেস জেনারেট হবে, যে জিনিসটা কি করতে পারে আমাদের ব্রিজের যে পরবর্তীতে যে পিয়ার গুলো আছে সেই অংশগুলোর জন্য ক্ষতি হতে পারে। এইজন্য মেইনলি হচ্ছে বেয়ারিং প্যাড ইউজ করা হয় যাতে করে ব্রিজটা কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি পাচ্ছে। কোন রকমের আর্থকুয়েক হলে বা কোন রকমের এক্সেসিভ ইমপ্যাক্ট লোড আসলে ব্রিজটা যাতে সাস্টেইন থাকতে পারে। সো বেয়ারিং প্যাড তো মেইনলি আসলে আমরা কিভাবে ইউজ করা হয় ব্রিজে আমরা যদি একটু খেয়াল করে দেখি। সো এখানে একটা প্লেট বসালাম। এরপরে এটা হচ্ছে রাবারের অংশ। সো জিনিসটা কিসের মতো? জিনিসটা হচ্ছে অনেকটা স্যান্ডউইচের মতো আকারে বসানো হচ্ছে। ঠিক আছে? স্যার ওই যে ব্রাশ দিয়ে ওইটা কি অ্যালুমিনিয়াম কোটিং দিলেন নাকি স্যার? আচ্ছা, ওই জিনিসটা আমরা আরেকটু পরে আরেকটু ডিটেইলস দেখবো। বিয়ারিং প্যাড সম্পর্কে আমরা আরো ডিটেইলস জানবো। বাট বিয়ারিং প্যাডটা কেন দেওয়া হচ্ছে এই জিনিসগুলো আমরা এখন দেখে নিচ্ছি। তার মানে বিয়ারিং প্যাড দেওয়ার ফলে কি হচ্ছে? ব্রিজটা কিছুটা মুভ করতে পারছে না। দ্যাট মিনস ব্রিজে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি আমরা এই বিয়ারিং প্যাড গুলো দিয়ে। যদি এই জিনিসটা না দেওয়া হতো তাহলে কি হতো? তাহলে কোন রকমের যে যদি কোন মুভ করতে যাইতো তখন কি হতো? প্রপারলি মুভ করতে পারত না। আর্থকুয়েক এর জন্য সমস্যা হতো। তখন ব্রিজের দেখা যাচ্ছে কোন পোরশনে ফাটল ধরে যাচ্ছে। ঠিক আছে? তো বিয়ারিং প্যাড নিয়ে আসলে কিভাবে দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো আমরা আরো পরবর্তীতে দেখব। বিয়ারিং প্যাড আসলে মেইনলি হচ্ছে এটা হচ্ছে রাবারের কিছু ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে। মাঝখানে যে ম্যাটেরিয়ালটার কথা আপনি বললেন ওটা অ্যালুমিনিয়াম না, ওটা অনেকটা রাবারের কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়। ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি। আচ্ছা। আর এই যে এখানে যে লেভেলটা দেখানো হয়েছে এই লেভেলটা কি? এই লেভেলটা হচ্ছে ওয়াটার লেভেল আমাদের। ঠিক আছে? তো আমাদের হচ্ছে বিয়ারিং প্যাড গুলো কোনটা? এই যে এটা বিয়ারিং প্যাড। এই যে এখানে বিয়ারিং প্যাড গুলো বসানো আছে। দ্যাট মিনস আমাদের যে জয়েন্ট গুলাতে যে জায়গাগুলোতে আমাদের হচ্ছে ব্রিজটা কি একটা আরেকটার সাথে রেস্ট্রেইন করে মানে অ্যাটাচ হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা বিয়ারিং প্যাড ইউজ করতেছি। দ্যাট মিনস আমাদের ব্রিজের যে আলাদা, আলাদা কম্পোনেন্ট গুলো সেগুলো নিজেরা যাতে একটা ফ্লেক্সিবিলিটি পায়। ঠিক আছে? তো তাহলে আমরা হচ্ছে এই বিয়ারিং প্যাড থেকে নিয়ে আমাদের এই যে ইয়া পর্যন্ত এই যে বে আ এ এ মানে রিভার বেড লেভেল পর্যন্ত যে পোরশনটা সেটাকে আমরা বলতেছি সাব স্ট্রাকচার, আর সুপার স্ট্রাকচার বলতেছি বিয়ারিং প্যাড থেকে নিয়ে এই যে উপরের যে পোরশনটুকু পর্যন্ত সেটাকে আমরা বলতেছি মেইনলি একটা ব্রিজের সুপার স্ট্রাকচার। সো দ্যাট মিনস আমাদের ব্রিজের মেইনলি হচ্ছে ৩ টা পার্ট থাকে। একটা হচ্ছে সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার আর হচ্ছে ফাউন্ডেশন। সো এতটুকু যতটুকু পর্যন্ত পড়ালাম এতটুকু পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা আছে? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? কোনো অংশ বুঝতে পারিনি, যদি বুঝতে না পারি তাহলে বলি। আর সবাই যদি ক্লিয়ার থাকে তাহলে সামনে আগাবো। আচ্ছা, ঠিক আছে। কারো কোথাও সমস্যা নেই। তো আমরা তাহলে সামনে আগাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে ব্রিজের বিভিন্ন কম্পোনেন্ট গুলো সম্পর্কে একটু ধারণা নিব। ঠিক আছে? আমরা যাতে একটা ব্রিজ দেখেই বুঝতে পারি যে কোনটা কিরকম কম্পোনেন্ট। যেমন হচ্ছে ডেক স্ল্যাব। ডেক স্ল্যাব কি বোঝা আছে? ডেক স্ল্যাব হচ্ছে এই যে একটা ব্রিজের যেই পোরশন দিয়ে যে গাড়িগুলো মুভ করতেছে সেই জিনিসগুলোকে আমরা বলতেছি মেইনলি হচ্ছে ডেক স্ল্যাব। ঠিক আছে?
এই যে উপরের যে পোর্শন গুলো, উপরের এই পোর্শন গুলোকে আমরা মেইনলি ডেক স্ল্যাব বলতেছি। স্ল্যাব, ডেক স্ল্যাব, ঠিক আছে? তা আমরা নরমালি বিল্ডিং এর জন্য স্ল্যাব বলি, আর এখানে বলতেছি হচ্ছে ডেক স্ল্যাব। আর গার্ডার, গার্ডার কি জিনিস? গার্ডার হচ্ছে এই যে ব্রিজের যে বিম গুলা বলতে পারি আমরা, এই বিম গুলাকে হচ্ছে আমরা বলতেছি কি গার্ডার। এই যে এখানে নির্দেশ করে দেওয়া আছে। সো গার্ডার কোনগুলো? আমরা বিল্ডিং এর জন্য বলতেছি বিম, এখানে কি সেটাকে গার্ডার দিয়ে প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে? দ্যাট মিনস বিল্ডিং ব্রিজের এই জিনিসগুলোকে কি বলা হচ্ছে? গার্ডার। ঠিক আছে? যে জিনিসগুলো লংগিটিউডিনালি চলে গিয়েছে একটা ব্রিজের সাথে। ঠিক আছে? লংগিটিউডিনালি চলে গিয়েছে। এরপরে হচ্ছে ডায়াফ্রাম অথবা ক্রস গার্ডার। আচ্ছা, ক্রস গার্ডার জিনিসটা কি? ক্রস গার্ডার এখানকার এই ছবিতে দেখানো হয় নাই। ক্রস গার্ডার যদি আমরা একটু ভালোভাবে জানতে চাই, তাহলে আমি একটু আপনাদের ইন্টারনেট থেকে একটা ছবি দেখাই। আচ্ছা, দেখেন, আমাকে আমাকে প্রথমে বলেন যে এই ছবিটাতে হচ্ছে গার্ডার কোনটা বলেন তো? কোন পোর্শন গুলো গার্ডার? ছবিটা দেখা যাচ্ছে, ডান সাইডের ছবিটা। স্যার ওই যে উপরে, স্যার উপরে ওই যে, এই যে এগুলা না? জি স্যার, লংগিটিউডিনাল পোর্শনগুলো। এই যে এগুলা, তাই না? দ্যাট মিনস যেগুলো হচ্ছে লংগিটিউডিনালি চলে গেছে সেগুলোকে আমরা কি বলতেছি? সেগুলো কি আমাদের? গার্ডার। এগুলো হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে গার্ডার। ঠিক আছে? এখন হচ্ছে আমরা হচ্ছে ক্রস গার্ডার জানবো। ক্রস গার্ডারের আরেকটা নাম হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে? সো ডায়াফ্রাম আর ক্রস গার্ডার দুইটা সেম জিনিস। ডায়াফ্রাম কোনগুলো বোঝাচ্ছে? এই যে আমাদের যে গার্ডারের সাথে, গার্ডার গুলার সাথে যেই পারপেন্ডিকুলার যেগুলো চলে গিয়েছে সেগুলোকে বলতেছি ডায়াফ্রাম বা ক্রস গার্ডার। দ্যাট মিনস এই গার্ডার গুলোকে ক্রস করতেছে যেটা, দ্যাট মিনস কি এই অংশটা ক্রস গার্ডার, এই যে এটা ক্রস গার্ডার, এগুলো কি এক একটা ক্রস গার্ডার, তাই না? ক্রস গার্ডারের আরো ছবি আছে যদি দেখতে চাই। এই যে দেখেন, এই পোর্শনটা কি ক্রস গার্ডার না? আর এটা কি? এটা হচ্ছে আমাদের গার্ডার। এটা কি ক্রস গার্ডার। এখানে যদি দেখি, এই যেগুলো কি গার্ডার, ভিতরের এই অংশগুলো কি ক্রস গার্ডার। দ্যাট মিনস গার্ডারকে যেটা ক্রস করতেছে পারপেন্ডিকুলার সেটাকে আমরা কি বলতেছি? ক্রস গার্ডার, বা যেটাকে আরেকটা নাম হচ্ছে ডায়াফ্রাম। সবাই ক্লিয়ার ক্রস গার্ডার নিয়ে? কারো কোথাও কোনো সমস্যা আছে ক্রস গার্ডার বুঝতে? না স্যার। তো আমরা যদি আরেকটু এই ছবিটা আরেকটু আরো ভালোভাবে দেখি, এগুলো কি? কেউ একজন বলেন এগুলো কি? গার্ডার, এগুলো গার্ডার, আর এগুলা? ক্রস গার্ডার। এগুলো হচ্ছে ক্রস গার্ডার। আর উপরের এই অংশগুলো কি? উপরেরটাকে কি বলতেছি আমরা? উপরেরটাকে কি বলি? ডেক স্ল্যাব। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে, তার মানে আমরা ক্রস গার্ডার কি জিনিস? ক্রস গার্ডারের আরেকটা নাম হচ্ছে ডায়াফ্রাম, যেটা আমি মাত্রই আপনাদেরকে বলেছি। দ্যাট মিনস আমরা ডেক স্ল্যাব জেনেছি, গার্ডার জেনেছি, আর ক্রস গার্ডার বা ডায়াফ্রাম এই জিনিসগুলো সম্পর্কে জেনেছি। আর হচ্ছে বেয়ারিং অফ দ্য ফর দ্য ডেকিং। আচ্ছা, বেয়ারিং কি জিনিস? বেয়ারিং তো আমরা একটু আগে দেখেছি, তাই না? বেয়ারিং এর যে একটা মাত্র ভিডিও দেখেছিলাম সেটাই হচ্ছে আমাদের বেয়ারিং। আর বেয়ারিংটা মেইনলি দেওয়া হচ্ছে কেন? যাতে ব্রিজ গুলো কিছুটা হলেও মুভ করতে পারে। দ্যাট মিনস আমাদের কোনো আর্থকোয়েক আসলে বা কোনো রকমের হাই ইমপ্যাক্ট লোড আসলে সে যাতে কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি পাচ্ছে, সেজন্য মেইনলি হচ্ছে আমরা এই বিয়ারিং গুলো ইউজ করতেছি। এরপরে আসতেছে অ্যাবাটমেন্ট, অ্যাবাটমেন্ট এন্ড উইং ওয়াল। আচ্ছা, এখন এইখানকার ছবিটাতে খুব একটা বেশি ক্লিয়ার না, এটা হচ্ছে উইং ওয়াল আর এটা হচ্ছে অ্যাবাটমেন্ট। এখন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আর একটু ভালোভাবে যদি আমরা দেখতে চাই অ্যাবাটমেন্ট আসলে কোন পোর্শনটা? স্যার ওই যে 3-2 তে পড়ছি স্যার, রিটেইনিং ওয়ালের মতো স্যার। হ্যাঁ, জিনিসটা অনেকটা ওরকমই। এই যে অ্যাপার্টমেন্ট হচ্ছে এই যে এই পোর্শনটা, দ্যাট মিনস আমাদের ব্রিজের যেই মানে যেই পোর্শনটা এসে আমাদের কি এমবেঙ্কমেন্টের কাছাকাছি এসে যে মানে যেই পোর্শনে রেস্ট করতেছে ব্রিজটা, সেই পোর্শনটাকে আমরা কি বলতেছি? অ্যাবাটমেন্ট। আর হচ্ছে উইং ওয়াল কোনটা তাহলে? উইং ওয়াল কোনটা কেউ বলতে পারবেন? উইং ওয়াল কি জিনিস? আমরা যদি এই ছবিতে দেখি, উইং ওয়াল হচ্ছে এই যে দেখেন,
এই অ্যাবাটমেন্টের পরে কিছুটা অংশ কি বাড়তি দেওয়া হয়েছে না? কিছুটা অংশ এই যে বাড়তি দেওয়া হয়েছে জি, এই স্যার। জিনিসটাকে বলতেছি আমরা মেইনলি কি উইং ওয়াল। উইং ওয়ালস। তার মানে অ্যাবাটমেন্ট আর উইং ওয়ালটা আমরা বুঝতে পারছি। এখন আমার কথা হচ্ছে যে এই যে উইং ওয়ালটা কেন ইউজ করা হয় কেউ কি বলতে পারবেন? আমি কিন্তু একটু আগে আপনাদেরকে বলেছি। উইং ওয়ালটা যদি আমি না দিই তাহলে কি সমস্যা হইতে পারে? মাটি ধস স্যার। হ্যাঁ, মাটি ক্ষয় হতে পারে, সয়েল ইরোশন হতে পারে এখানে। সয়েল ইরোশন হয়ে গেলে তখন কি আমাদের এই যে আমাদের যে এক্সিস্টিং ব্রিজটা থাকবে সেই ব্রিজে কোনো সমস্যা হতে পারে। এই জন্য মেইনলি উইং ওয়ালটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? আমার মনে হয় এই জিনিসগুলো সবাই কিছুটা হলেও জানেন। আর কি আছে? আর হচ্ছে পিয়ার। পিয়ার কি জিনিস? পিয়ার আমরা একটু আগে দেখেছি। পিয়ার হচ্ছে এই যে আমরা যে বলেছিলাম বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কি বলতেছিলাম সেই জিনিসগুলোকে বিল্ডিং এর জন্য আমরা বলতেছিলাম কলাম। বাট এখানে কি বলবো সেগুলোকে পিয়ার। দ্যাট মিনস যেই কম্পোনেন্টটা ব্রিজের যে আমাদের ডেক স্ল্যাব থেকে লোড গুলা নিয়ে তারা কোথায় ট্রান্সফার করতেছে? তারা সয়েলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে সেই জিনিসটাকে আমরা কি বলতেছি মেইনলি পিয়ার। ঠিক আছে? সেটা হচ্ছে পিয়ার। এগুলো হচ্ছে পিয়ার। এগুলো হচ্ছে পিয়ার। এই যে পিয়ার অথবা কলাম যেটাকে আমরা কি মানে বলি, বিল্ডিং এর জন্য কলাম বলি, এখানে মেইনলি পিয়ার ইউজ করা হয়। ঠিক আছে? আর হচ্ছে বিয়ারিং তো জানি। আর হচ্ছে পিয়ার ক্যাপ। দেখেন এই যে এখানে পিয়ার আছে কয়টা? ১ টা, ২ টা, ৩ টা। এই ৩ টা পিয়ারকে আবার একসাথে উপরে একটা ক্যাপ আকারে দেওয়া হয়েছে না? আমরা কিন্তু এই পিয়ার ক্যাপটা জিনিসটা অনেকটা ইয়ার সাথে এই যে পাইল ক্যাপ পাইল ক্যাপ। করছিলাম। জি স্যার। হ্যাঁ, পাইল ক্যাপ। পাইল ক্যাপ কনসেপ্টের সাথে অনেকটা মিল। ঠিক আছে? তো এখানে এই ৩ টা পিয়ারকে আবার একত্র করে উপরে একটা ক্যাপ আকারে দেওয়া হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি মেইনলি পিয়ার ক্যাপ। ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে রেলিং। দেখেন রেলিং তো আমরা সবাই জানি যে ব্রিজের কি দুই সাইড দিয়ে রেলিং দেওয়া থাকে, তাই না? তো রেলিংও কিন্তু আমরা এখানে ডিজাইন করব। তো এই দুই সাইড দিয়ে যে রেলিংটা দেওয়া থাকে, রেলিংটা কেন দেওয়া হয়? রেলিংটা কেন দেওয়া হয় বলতে পারবেন? স্যার ওই যে গাড়ি যাতে ওই পাশ থেকে পড়ে না যেতে পারে এই জন্য। হ্যাঁ, কোনো ভেহিকল যাতে পড়ে না যায়, ঠিক আছে? বা কোনো যদি মানে মানুষ যদি চলাচলের জন্য হয়, মানুষ যাতে পড়ে না যায়, দ্যাট মিনস আমাদের অ্যাক্সিডেন্টাল কন্ডিশন গুলো যাতে সেফ থাকে, সিকিউর থাকে সেজন্য মেইনলি এই ব্যারিয়ার বা রেলিংটা দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখবো। তার মানে এখান থেকে আমরা অ্যাবাটমেন্ট, উইং ওয়াল জিনিসটাও জেনেছি, পিয়ারও জেনেছি, ফাউন্ডেশন টা তো আমরা জানি। হ্যান্ডরিল তো আমরা জানি। হ্যান্ডরিল কোনটা? এই যে উপরের যে অংশগুলো এগুলো হচ্ছে হ্যান্ডরিল, তাই না? তারপরে আর হচ্ছে আমাদের হচ্ছে কার্ভ আর হচ্ছে সাইড ওয়াক। কার্ভ আর সাইড ওয়াক কোনটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, আমাদের ওই যে বিজয় সরণির যে ফ্লাইওভারটা আছে, এই বিজয় সরণি ফ্লাইওভারটা যদি দেখি কি এই মানে ওই ব্রিজের যদি আমরা সাইড ২ টা সাইডের ২ টা এজ দেখি কি যে কিছুটা উঁচা করা, তাই না? নরমাল যে রোড আছে সেই রোড থেকে কিছুটা উঁচা করে রাখা। তো সেইটাকে মেইনলি আমরা তখন কার্ভ বলবো যখন হচ্ছে আমাদের ফুটপাথ হিসেবে দেওয়া হচ্ছে না সেটাকে আমরা মেইনলি কার্ভ বলবো। আর যদি সেটাকে মানুষের চলাচলের জন্য বানানো হয় সেটাকে আমরা বলবো মেইনলি সাইড ওয়াক। ঠিক আছে? তো এটাই হচ্ছে মেইনলি কার্ভ আর সাইড ওয়াক। আর approach to the bridge to connect the bridge proper to the roads on either side. আচ্ছা, এটা হচ্ছে approach to the bridge. That means হচ্ছে ব্রিজের approach বলতে আমরা কি বুঝি? যে say for suppose আমাদের যদি এইটা ব্রিজ হয়, এখানে যদি এটা আমাদের ব্রিজ হয়, সো এই ব্রিজে যে আমাদের যে এক্সিস্টিং রোড নেটওয়ার্ক আছে, এক্সিস্টিং রোড নেটওয়ার্ক থেকে যে ব্রিজের যে এন্ট্রান্স হচ্ছে যেটা approach হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি approach to the bridge. ঠিক আছে? দ্যাট মিনস আমাদের ব্রিজটাকে প্রপারলি কানেক্ট করতেছি আমাদের কিসের সাথে? এক্সিস্টিং রোডের সাথে। সেটাকে আমরা বলতেছি কি অ্যাপ্রোচ টু দ্য ব্রিজ। সো ব্রিজের কম্পোনেন্ট কারোর কোনটা বুঝতে কোনো সমস্যা আছে? স্যার ভায়াডাক্ট জিনিসটা কি স্যার? হ্যাঁ, কোনটা? ভায়াডাক্ট পিয়ারের আচ্ছা, সাথে স্যার ভায়াডাক্ট। আচ্ছা, ভায়াডাক্ট জিনিসটা দেখছি।
আচ্ছা, ভায়াডাক্ট আর হচ্ছে যে পিয়ার, এই দুইটা জিনিস প্রায় সেম জিনিসই, ঠিক আছে। পিয়ার গুলা হচ্ছে নরমালি হচ্ছে মানে খুব বেশি হাই, মানে হাইটটা খুব বেশি হয় না। আর ভায়াডাক্ট যেটা, ভায়াডাক্টে দেখেন যে অনেক বেশি হাইট, এগুলোকে মেনলি হচ্ছে ভায়াডাক্ট বলা হয়। জিনিসগুলো কিন্তু পিয়ার হিসেবেই কাজ করতেছে মেনলি ব্রিজের জন্য। বুঝা গেছে ভায়াডাক্ট আর পিয়ার কি জিনিস? জি স্যার। ভায়াডাক্ট গুলা মেইনলি হচ্ছে যদি আমরা যদি মানে লেংথের কথা চিন্তা করি অনেক বেশি বড় হয়, বাট পিয়ার গুলো এতটা হয় না। বাট মোরলেস কাজ দুটোটার সেমই। ভায়াডাক্টও যেই কাজ করতেছে, পিয়ারও ঠিক সেম কাজই করতেছে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত কারো কোথাও কোনো সমস্যা নেই? ব্রিজের কম্পোনেন্ট গুলো সবাই মোটামুটি বুঝছি তো? তো আমরা মেইনলি এই কোর্সে আমরা মেইনলি হচ্ছে যে রেলিং ডিজাইন করব, তারপরে দেখা যাবে যে আমরা যে ডেক স্ল্যাবটা আছে সেই ডেক স্ল্যাবে কিভাবে রিইনফোর্সমেন্ট দেওয়া হচ্ছে সেই জিনিসটা ডিজাইন করব, ঠিক আছে। সো আমরা এরকম ব্রিজের প্রত্যেকটা কম্পোনেন্ট, তারপর ইন্টেরিয়র গার্ডার, এক্সটেরিয়র গার্ডার, ব্রিজের যে গার্ডার গুলো আছে, ঠিক আছে, সেই গার্ডার গুলো ডিজাইন করব, তারপর রেলিং ডিজাইন করব, তারপরে কি ডিজাইন করব, তারপর আমরা হচ্ছে আর্টিকুলেশন। আচ্ছা, আর্টিকুলেটটা কি জিনিস আমরা এটা একটু পরে দেখতেছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ব্রিজের কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা একটু ধারণা নেই। সেটা হচ্ছে অ্যাবাটমেন্ট। অ্যাবাটমেন্ট কোন জিনিস? এই যে এই পোর্শনটাকে আমরা মেইনলি কি বলতেছি, মানে ব্রিজের যে পোর্শনটা এসে আমাদের এমব্যাঙ্কমেন্টের উপরে এসে রেস্ট হচ্ছে সেই জিনিসটাকে আমরা মেইনলি কি বলতেছি? সেই জায়গায় যেই একটা স্ট্রাকচার দেওয়া হচ্ছে সেটাকে আমরা মেইনলি বলতেছি অ্যাবাটমেন্ট। এখন অ্যাবাটমেন্ট হচ্ছে মেইনলি হচ্ছে এন্ড সাপোর্ট অফ দ্য সুপার স্ট্রাকচার অফ দ্য ব্রিজ। আমি এই কথাটাই মাত্র বললাম। দ্যাট মিনস আমাদের এই যে সুপার স্ট্রাকচার ব্রিজের, সেই সুপার স্ট্রাকচারটা কি এসে এখানে এন্ড হচ্ছে। সো দ্যাট মিনস আমাদের একটা এন্ড সাপোর্ট হিসেবে কাজ করতেছে অ্যাবাটমেন্টটা। আর সাপোর্ট দ্য ব্রিজ ডেক এট দ্য এন্ড, দ্যাট মিনস আমাদের এই যে এমব্যাঙ্কমেন্টে এট দ্য ডেকে এখানে কি এই অ্যাপার্টমেন্টে কি এই ব্রিজটাকে একটা সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে। আর কি বলতেছে? রিটেনস দ্য অ্যাপ্রোচ রোড এমব্যাঙ্কমেন্ট। আচ্ছা, এখন দেখেন এখানে যে অ্যাপ্রোচ রোডটা আসতেছে, অ্যাপ্রোচ রোড আর ব্রিজের মধ্যে এই কানেকশন তৈরি করে দিচ্ছে কি এই অ্যাপার্টমেন্টটা না, তাই না? সো এটাই এখানে বলা হয়েছে। আর হচ্ছে উইং ওয়াল। উইং ওয়াল হচ্ছে দা ওয়াল কনস্ট্রাক্টেড অন বোথ সাইড অফ দ্য অ্যাপার্টমেন্ট। দ্যাট মিনস আমাদের এই যে অ্যাপার্টমেন্টটা এই সাইডে দিলাম, অ্যাপার্টমেন্টের দুই সাইড দিয়ে এরকম ভাবে ওয়াল এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে। এই ওয়ালটাকে আমরা বলতেছি মেইনলি উইং ওয়াল, ঠিক আছে। এখন অ্যাঙ্কর দ্য ব্রিজ টু ইটস অ্যাপ্রোচ রোড। আচ্ছা, এখানে মেইনলি কিছুই না। এখন মেইনলি হচ্ছে এখানে যেই জিনিসটা আমাদের খেয়াল রাখবো যে এই অ্যাপ্রোচ, এই যে আমাদের যে উইং ওয়ালটা কি করতেছে আমাদের এমব্যাঙ্কমেন্টটাকে, এই যে এই সাইডে যে আমাদের যে এমব্যাঙ্কমেন্ট থাকে, রিভার এমব্যাঙ্কমেন্ট, সেটাকে কি স্টেবল রাখতেছে। সেটাকে স্টেবল হলে কি হচ্ছে আমাদের রিভার এরোশন হয়ে আমাদের এখানকার যে এক্সিস্টিং যে সয়েল গুলো আছে সেগুলা ফ্লো হয়ে যাবে না। দ্যাট মিনস আমাদের রিভার এমব্যাঙ্কমেন্টটা যাতে আরো ফার্ম থাকে সেজন্যই মেইনলি হচ্ছে উইং ওয়ালটা দেওয়া হচ্ছে। আর হচ্ছে আমাদের এই এমব্যাঙ্কমেন্ট গুলাকে আমরা যাতে স্টেবল কন্ডিশনে রাখতে পারি, ঠিক আছে। আর আর কি করা হচ্ছে, এই যখন আমরা এই উইং ওয়ালটা দিচ্ছি তখন কি হচ্ছে একই সাথে আমাদের এমব্যাঙ্কমেন্ট গুলা, আমাদের যখন হাই কারেন্ট হচ্ছে তখন কি হাই কারেন্টের সময় এই এমব্যাঙ্কমেন্ট গুলো কিন্তু আমাদের রিভার এরোশন থেকে আমাদের এই সাইড গুলোকে রক্ষা করতেছে, ঠিক আছে। এরপরে আমরা যদি কার্ভ দেখি, কার্ভ বা সাইড ওয়াক আসলে কোন জিনিস? এই যে আমি একটু আগে বলেছিলাম এটা ছিল কি আমাদের ব্রিজের উপরে যেই রোডওয়ে, দ্যাট মিনস আমরা এতটুকু অংশ হচ্ছে আমরা মেইনলি ভেহিকল গুলোর মুভের জন্য আমরা এতটুকু পোরশন ইউজ করতেছি, ঠিক আছে। আর বাকি দুই সাইড থেকে কিছুটা অংশ উঁচা করে দেওয়া হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কার্ভ অথবা সাইড ওয়াক। এখন কার্ভ বলতেছি কখন, যখন এইটার ওয়াইড কম্পারেটিভলি কম হচ্ছে, ঠিক আছে, যখন এটা আমরা কোনো মানে মানুষ চলাচলের জন্য ইউজ করতেছি না সেটাকে মেইনলি কার্ভ বলতেছি। আর যদি সেখানে মানুষ চলাচলের জন্য দেওয়া হয় সেটাকে বলতেছি সাইড ওয়াক। আচ্ছা, এখন তাহলে কার্ভ আসলে কি বলা হয়েছে? রেজড পোর্শন অফ এ রোডওয়ে স্ল্যাব অন বোথ সাইড। দ্যাট মিনস আমাদের এই যে রোডওয়ে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের বোথ সাইডে কিছুটা পোর্শন কি উঁচা করে দেওয়া হয়েছে, রেজড করে দেওয়া হয়েছে। সেই পোর্শনটাকেই আমরা বলতেছি মেইনলি, দ্যাট মিনস আমাদের এই পোর্শনটা কি মেইনলি কার্ভ অথবা সাইড ওয়াক, ঠিক আছে। আর এটা কেন প্রোভাইড করা হচ্ছে এই কার্ভ, এই যে রেজ করে দেওয়া হয়েছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে যদি কোনো ভেহিকেল যাতে
আমাদের পড়ে যাওয়ার যাতে পসিবিলিটি না থাকে, দ্যাট মিনস ভেহিকল যাতে খুব ইজিলি ফল আউট হতে না পারে বা কোনো অ্যাক্সিডেন্টাল কজ হলে যাতে ভেহিকল গুলা পড়ে না যায় ব্রিজ থেকে, সেই জন্য মেইনলি এই কার্ভটা দেওয়া হয়, কার্ভ অথবা সাইড ওয়াক। আর এখানে ওয়াইড কত দেওয়া হয় 60 সেন্টিমিটার, আর হাইট দেওয়া হয় হচ্ছে 22.5 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় একটু যদি খেয়াল করি আমরা, দেখেন আমাদের এই যে রোডওয়ে, দ্যাট মিনস আমাদের যে রোডস, এখানে যে রোড সাইডের যে স্লোপটা, এখানে স্লোপটা কিরকম দেওয়া হয়েছে, এখানে কি রোডটাকে কিছুটা আমরা জানি কি রোড সবসময় বানানো হয় কি ফর্মে, ক্যাম্বেয়ার্ড ফর্মে, আমরা জানি না টার্মটার সাথে যুক্ত না, আমরা পরিচিত। আমরা রোড কিরকম শেপের বানাই, কিছুটা ক্যাম্বেয়ার্ড। ক্যাম্বেয়ার্ড মানে কি, ক্যাম্বেয়ার্ড বলতে বোঝায় এরকম একটা শেপ যেটার মাঝখানটা কিছুটা উঁচা থাকে, দুই সাইডটা কিছুটা নিচে থাকে। এই জিনিসটাকেই বলতেছি কি আমরা মেইনলি ক্যাম্বেয়ার শেপ। সো এই ক্যাম্বেয়ার শেপটা দেওয়া হচ্ছে কিসের, আমাদের যে ডেস্ক স্ল্যাবে আছে, ডেস্ক স্ল্যাবের উপরে কি দেওয়া হচ্ছে, ওয়ারিং কোর্স দেওয়া হচ্ছে। সেই ওয়ারিং কোর্সটাকে এমন ভাবে দেওয়া হচ্ছে যাতে করে একটা ক্যাম্বেয়ার শেপ থাকে। আর এই ক্যাম্বেয়ার শেপ থাকলে কি হচ্ছে, ফেসিলিটি কি, আমরা জানি কি, আমরা যখন পেভমেন্ট ডিজাইন করি তখন আমরা মেক শিওর করতে যাই আমাদের পেভমেন্টের উপরে যাতে কোনো ওয়াটার লগিং তৈরি যাতে না হয়। সো ওয়াটার লগিং যাতে অ্যাভয়েড করা যায়, এই জন্যই কিন্তু আমরা রোড ডিজাইন যেখানেই করি না কেন, সেটা ব্রিজের উপরে হোক যেখানেই হোক, আমরা সেগুলোকে ক্যাম্বেয়ার শেপ দিই যাতে করে ওয়াটার প্রপারলি ড্রেন আউট হয়ে যায়। বুঝা গেছে? এরপরে হচ্ছে ফুটপাথ। ফুটপাথ নিয়ে আমি আর খুব কিছু বললাম না। ফুটপাথ হচ্ছে এই যে পেডেস্ট্রিয়ানের চলাচলের জন্য। আর হ্যান্ডরিল, হ্যান্ডরিল হচ্ছে এই যে হ্যান্ডরিল কোনটা, এই যে এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডরিল। ঠিক আছে, সো হ্যান্ডরিল কেন দেওয়া হচ্ছে, এটা হচ্ছে প্রোটেক্টিভ মেজারের জন্য মেইনলি হচ্ছে হ্যান্ডরিল দেওয়া হয়। ঠিক আছে, যাতে আমরা এখানে ফলিংটা প্রিভেন্ট করতে পারি। এরপরে হচ্ছে পিয়ার। এখানে দেখেন, আচ্ছা এই ছবিটা আসলে মেইনলি কি, এই ছবিটা এটা একটা কিরকম ছবি দেখানো হয়েছে কেউ বলতে পারবেন? একটা ব্রিজকে আমরা কিভাবে কেটেছি, আমরা যদি একটা ব্রিজ নেই, আমরা যদি একটা ব্রিজ দেখি, সে ফর সাপোজ আমরা এই ব্রিজটা নিয়েছি, তো আমরা এই ব্রিজটাকে কিভাবে ক্রস সেকশন করছি, এখন আমরা এই ব্রিজটাকে এখন এই বরাবর কেটে ফেলতেছি, এই বরাবর কেটে ফেলতেছি। কেটে ফেলে আমি এই পজিশন থেকে এখন দেখতেছি, এই পজিশন থেকে দেখার, সবাই বুঝতেছেন তো কোন বরাবর কাটতেছি? দ্যাট মিনস ব্রিজটা এটা হচ্ছে লংগিটিউডিনাল ডিরেকশন, আমরা হচ্ছে ট্রান্সভার্স ডিরেকশনে কেটে ফেলতেছি। কেটে ফেলে এখন আমরা এই সাইড থেকে দেখবো। এই সাইড থেকে দেখলে আমরা কিরকম দেখবো, এই সাইড থেকে যদি আমরা দেখি ব্রিজটাকে, তাহলে আমরা যেই প্রশ্নটা দেখবো অনেকটা এরকম। বুঝা গেছে? বুঝা গেছে এখানে কিভাবে সেকশন ভিউটা নেওয়া হয়েছে? জি স্যার। দ্যাট মিনস আমাদের এগুলো কি ছিল, আমরা কি বলেছিলাম বিল্ডিং এর ক্ষেত্রে, এগুলোকে বলেছিলাম বিম, আর এখানে এগুলো কি আমাদের গার্ডার। আর এই যে ডায়াফ্রাম গুলা বা যেটাকে আমরা ক্রস গার্ডার বলতেছি, সেটাকে এখানে ডট ডট চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। সেই জিনিসগুলোকে, এগুলো হচ্ছে ডায়াফ্রাম বা ক্রস গার্ডার, এই খালি পোরশন গুলাতে। আর এই যে এই সাইডের, এই যে আমাদের যেখানে গার্ডার আর হচ্ছে এই যে ডেস্ক স্ল্যাব যেখানে থাকতেছে, এই দুইটার যে যেই পজিশনে যে মিলিত হয়েছে, সেই জায়গাগুলোকে কিছুটা হাঞ্চ করে দেওয়া হয়। ঠিক আছে, নরমালি। সো এটা হচ্ছে হাঞ্চ মেইনলি। তো আমাদের এই সেকশনাল ভিউটা কি সবাই বুঝতে পারছি? আর এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখি যে এই বিডব্লিউ বলতে কি বোঝাচ্ছে? বিডব্লিউ বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে গার্ডার গুলার ওয়াইড হচ্ছে বিডব্লিউ। এখন বিডব্লিউ আমাদের কত থেকে কতর মধ্যে হতে হবে, বিডব্লিউটা এই h/4। এইচটা কি জিনিস? এইচটা বোঝাচ্ছে এই যে আমাদের যে ডেস্ক স্ল্যাবের যে একদম চূড়া, সেইখান থেকে নিয়ে আমাদের গার্ডারের একদম লোয়েস্ট পয়েন্ট পর্যন্ত যে হাইটটা, সেটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করতেছি। এই এইচ এর h/4 করব, আর h/3 এই ভ্যালুটার মাঝখানে যে কোনো ভ্যালু নিতে পারবো। অবশ্যই খেয়াল রাখতে হবে সেই ভ্যালুটা যাতে 10 ইঞ্চি থেকে বেশি হয়। ঠিক আছে, সো সেটাই হচ্ছে আমাদের বিডব্লিউ। এই জিনিসটা কিন্তু আমরা যখন ডিজাইন করব, সেটা কিন্তু আমরা ইউজ করবো এই জিনিসটা। এই জন্যই কিন্তু মেইনলি এই জিনিসটা দেখালাম। ঠিক আছে, আর টি বলতে মেইনলি কি বোঝাচ্ছে? টি বলতে হচ্ছে মেইনলি বোঝাচ্ছে আমাদের ডেস্ক স্ল্যাবের যে থিকনেস, এটা হচ্ছে আমাদের ডেস্ক স্ল্যাব। এই ডেস্ক স্ল্যাবের যে থিকনেস, সেটাকে মেইনলি কি দিয়ে ডিনোট করা হয়েছে? টি। আর এস দিয়ে কি বোঝাচ্ছে? এস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে গার্ডার টু গার্ডারের যে ডিসটেন্স, সেটাকে মেইনলি হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হয়েছে। এই জিনিসটা আমরা আরেকটু পরবর্তীতে আমরা আরো ক্লিয়ারলি দেখবো।
আচ্ছা, এখন আরো কিছু টার্ম আমরা একটু জানি, সেটা হচ্ছে এফ্লাক্স। এফ্লাক্স বলতে আসলে আমরা কি বুঝতেছি? এফ্লাক্স বলতে বুঝতেছি the rise in water level of the river near bridge due to the obstruction created by the obstruction of piers. আচ্ছা, so আমরা যখন ব্রিজ বানাচ্ছি, ব্রিজ বানানোর পূর্ববর্তীতে কি দেখা যাবে কি ওয়াটার লেভেল কিছুটা কম ছিল, ব্রিজ বানানোর পরে কি হচ্ছে ওয়াটার লেভেল কিছুটা বেড়ে যাচ্ছে। এই যে যতটুকু বাড়লো, এই যে এক্সিস্টিং যে ওয়াটার লেভেল আগে যতটুকু ছিল সেখান থেকে ব্রিজ কনস্ট্রাকশনের পরে কি কিছুটা বেড়ে গেছে। তো সেই যে লেভেলটা বাড়তি অংশটুকু, সেই বাড়তি অংশটুকুই আমরা বলতেছি মেইনলি এফ্লাক্স। তো এফ্লাক্স কি জিনিস বোঝা গেছে? বোঝা গেছে এফ্লাক্স? আচ্ছা, এরপরে ফ্রিবোর্ড। ফ্রিবোর্ড বলতে কি বোঝাচ্ছে? ফ্রিবোর্ড বলতে হচ্ছে বোঝাচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাই ফ্লাড লেভেল এন্ড দ্য লেভেল অফ দ্য ক্রাউন অফ দ্য রোড এট ইটস লোয়েস্ট পয়েন্ট। দ্যাট মিনস সাপোজ আমরা ধরে নিই যে আমাদের হাই ফ্লাড লেভেল হচ্ছে এখানে, আর হচ্ছে আমাদের যে এন্ড দ্য লেভেল অফ দ্য ক্রাউন অফ দ্য রোড এট ইটস লোয়েস্ট পয়েন্ট। সো এই রোডের লোয়েস্ট পয়েন্টের যে হাইট, দ্যাট মিনস এই ডিসটেন্সটাকে মেইনলি বোঝাচ্ছে কি আমাদের ফ্রিবোর্ড। সো এই ফ্রিবোর্ডটা কেন দরকার? কারণ হচ্ছে ফ্রিবোর্ডটা আমরা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে আমাদের যে ওয়াটার ভেহিকল গুলো আছে সেইগুলো যাতে প্রপার ক্লিয়ারেন্স পায়, এই জন্যই মেইনলি হচ্ছে ফ্রিবোর্ড গুলো ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাপ্রোচেস অর এমব্যাঙ্কমেন্ট। অ্যাপ্রোচেস অথবা এমব্যাঙ্কমেন্ট বলতে আসলে কি বুঝতেছি? দ্য স্ট্রাকচার দ্যাট ক্যারি দ্য রোড অর রেলওয়ে ট্র্যাক আপ টু দ্য ব্রিজ। দ্যাট মিনস আমাদের অ্যাপ্রোচ কোন পোর্শনটা, আমাদের হচ্ছে যেই পোর্শনটা হচ্ছে রোডটাকে ফাইনালি হচ্ছে ক্যারি করতেছে এমব্যাঙ্কমেন্ট পোর্শনে, সেটাকে আমরা বলতেছি কি অ্যাপ্রোচ অথবা এমব্যাঙ্কমেন্ট। আর অ্যাপ্রোচ স্ল্যাব কি বলতেছে? আচ্ছা, অ্যাপ্রোচ স্ল্যাব জিনিসটা একটু যদি ভালোভাবে আমরা খেয়াল করি, যদি আমাদের এটা ব্রিজ হয় এখানে, আর আমাদের এক্সিস্টিং যেই ইয়াটা রোড নেটওয়ার্ক যদি ধরি এখানে এক্সিস্টিং রোড নেটওয়ার্ক, সো আমাদের এই ব্রিজ থেকে এই ব্রিজ এই সে ফর সাপোজ এইটা রিডিউস লেভেল কিছুটা কম, এটা রিডিউস লেভেল কিছুটা বেশি, ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে উঠতে চাই তখন দেখা যায় কি এখানে একটা স্ল্যাব দেওয়া হচ্ছে যাতে করে আমরা ব্রিজে অ্যাপ্রোচ করতে পারতেছি, ব্রিজে যাতে এক্সেস পাচ্ছি। সো এই যে স্ল্যাবটা দেওয়া হচ্ছে এটাকে মেইনলি বলা হচ্ছে একটা অ্যাপ্রোচ স্ল্যাব, ঠিক আছে? The slab provided to join the approach road with the bridge. That means আমাদের যে রোডটা ছিল এই রোড থেকে এই ব্রিজে ওঠার জন্য আমরা যে একটা স্ল্যাব দিচ্ছি, কারণ কি আমাদের ব্রিজটা দেখা যাচ্ছে যে কিছুটা উঁচা বানানো হয়েছে। কেন উঁচা বানানো হয়েছে? দেখা যাচ্ছে যে আমাদের যে নিচের যে ভেহিকল গুলো আছে, ওয়াটার বডির যে ভেহিকল গুলো আছে সেগুলো যাতে প্রপার ক্লিয়ারেন্স পাওয়া যায়, সেই জন্য মেইনলি কিছুটা উঁচা হয়ে গিয়েছে আমাদের এক্সিস্টিং রোডের তুলনায়। সো এই জন্য দেখা যাচ্ছে এখান থেকে কিছুটা স্ল্যাব পোর্শন দেওয়া হচ্ছে, এই স্ল্যাব পোর্শনটাকে আমরা মেইনলি বলতেছি অ্যাপ্রোচ স্ল্যাব। বুঝা গেছে? জি স্যার। বাকিদের কি অবস্থা? সবাই কি বুঝতেছি পড়া? জিনিসগুলো অনেকে যদি মনে করেন যে জি, স্যার স্যার। থিওরি পড়ে গেছে, আসলে এই জিনিসগুলো পড়াইতেছি কারণ আপনাদের যে ব্রিজ ডিজাইন পাস করার পরে মানে আমি মোরলেস শিওর যে আপনাদের অনেকেই ভুলে যাবেন ব্রিজ ডিজাইন, বাট এই যে কনসেপ্ট গুলা যে ব্রিজ ডিজাইনের সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, কোন কম্পোনেন্ট গুলাকে কি বলা হয়, এই জিনিসগুলো সারা জীবনের জন্য লাগবে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। এজন্যই মেইনলি এতক্ষণ ধরে আমি পড়াইতেছি, না হলে কিন্তু এই থিওরি গুলা পড়ানোর কোনো দরকার ছিল না। সো সবাই একটু মানে ধৈর্য সহকারে জিনিসগুলো একটু ভালোভাবে বুঝার চেষ্টা করি। এরপরে হচ্ছে ব্যাকফিল। ব্যাকফিল কোনটা? ম্যাটেরিয়াল ইউজ টু ফিল দ্য স্পেস এট দ্য ব্যাক অফ দ্য ব্রিজ। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে কিছু পোর্শনে আমরা এরকম অ্যাপ্রোচ স্ল্যাব ইউজ করতেছি, কিছু পোর্শনে দেখা যাচ্ছে যে আমাদের রিভার ব্যাংক সাইডটা এরকম ছিল, আমাদের যে ব্রিজটা কিছুটা উপরে, খুব বেশি না বাট হালকা একটু উপরে। দ্যাট মিনস সেই জায়গাগুলোতে আমরা কি কিছুটা ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করা হচ্ছে, তাই না? সো সেই ম্যাটেরিয়াল যে ফিল আপ করা হচ্ছে সেটাকে আমরা বলা হচ্ছে মেইনলি ব্যাকফিল। ম্যাটেরিয়াল ইউজ টু ফিল দ্য স্পেস এট দ্য ব্যাক অফ দ্য ব্রিজ। দ্যাট মিনস ব্রিজের যে পিছনের যে অংশটুকুতে সেখানে কিছু অংশ আমরা ম্যাটেরিয়াল দিয়ে ফিল আপ করে আমরা প্রপারলি অ্যাপ্রোচ করতে পারি, সেই জিনিসটা বানাচ্ছি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্যাকফিল। ঠিক আছে? আর ব্যাকফিলে আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করি? ব্যাকফিলে আমরা মেইনলি গ্রাভেল ইউজ করি, স্যান্ড ইউজ করি, ব্রোকেন স্টোন ইউজ করি, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, এখন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই জায়গাতে এই ছবিটা যদি আমরা দেখি, আমরা এখানে যেরকম একটা এর আগে যেরকম আমরা একটা সেকশনাল ভিউ নিয়েছিলাম, এখানেও একটা সেকশনাল ভিউ দেখতেছি। তো আমরা এইগুলো কি ছিল? এই জিনিসগুলা এর আগের ছবিতে বলেন তো? কারো কোনো প্রশ্ন? গার্ডার স্যার। হ্যাঁ, এই জিনিসগুলো ছিল আমাদের গার্ডার। গার্ডার এই যে উপরের যে অংশটা, সাদা অংশটা, সেটাকে আমরা কি বলেছিলাম? এক্সল্যাব ডেস্ক স্ল্যাব। আচ্ছা, এখন আমাদের হচ্ছে জানতে হবে স্প্যান কি, ক্লিয়ার স্প্যান কি, টোটাল স্প্যান, ক্লিয়ার টোটাল স্প্যান, এই জিনিসগুলো একটু ভালোভাবে জানতে হবে, কারণ এই জিনিসগুলো আমরা যখন ডিজাইন করব তখন এই জিনিসগুলো খুব লাগবে। তো টোটাল স্প্যান বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের, আচ্ছা প্রথমে আমরা স্প্যানটা দেখি। স্প্যান বলতে আমরা কি বুঝতেছি? স্প্যান বলতে বুঝতেছি এই যে এখানে যে গার্ডার আছে, এই যে গার্ডার আছে, এই গার্ডারের যদি ওয়াইডটাকে আমি যদি বলি BW দিয়ে ডিনোট করি, এই BW এর হাফ হচ্ছে এতটুকু, তাই না? BW এর হাফ হচ্ছে এতটুকু। একইভাবে এখানেও BW বাই 2 এর হাফ হচ্ছে এতটুকু, তাই না? এতটুকু পর্যন্ত। দ্যাট মিনস এই দুই সাইড থেকে দুইটা গার্ডারের অর্ধেক যে ডিসটেন্স, এই পুরোটাকে আমরা বলতেছি কি? মেইনলি স্প্যান। ঠিক আছে? দ্যাট মিনস আমার পরপর দুইটা গার্ডারের যে ওয়াইড থাকবে, ওয়াইডের অর্ধেকের যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাকে আমরা বলতেছি স্প্যান। আর ক্লিয়ার স্প্যান কি জিনিস? ক্লিয়ার স্প্যান হচ্ছে এই যে দুইটা পরপর গার্ডারের কি? যেটা এজ থাকবে, দ্যাট মিনস যেটা শেষ প্রান্ত থাকবে, এন্ড পজিশন থাকবে, এই এন্ড পজিশনগুলোর যে ডিসটেন্স, সেটাকে আমরা বলতেছি ক্লিয়ার স্প্যান। স্প্যান আর ক্লিয়ার স্প্যান সবাই বুঝতে পারছি? স্প্যান আর ক্লিয়ার স্প্যান সবাই বুঝতে পারছি দুইটার মধ্যে ডিফারেন্স কি? দ্যাট মিনস ক্লিয়ার জি, স্যার। স্প্যানে কি? ক্লিয়ার স্প্যানে আমাদের গার্ডারগুলোর ওয়াইডের কোনো অংশ আসতেছে না, গার্ডারের কোনো পোরশন কিন্তু কাউন্ট ডাউন করতেছি না ক্লিয়ার স্প্যানের জন্য। বাট স্প্যানের পোরশনের মধ্যে কিন্তু আমাদের দুই সাইড থেকে গার্ডারের অর্ধেক পোরশন কিন্তু আমাদের কাউন্ট ডাউন করা হচ্ছে। আর ক্লিয়ার টোটাল স্প্যান বলতে কি বুঝি? ক্লিয়ার টোটাল স্প্যান বলতে এই যে আমাদের যে এন্ড যে গার্ডার গুলা থাকবে দুই প্রান্তে একদম লাস্টে, আমরা যদি ক্রস সেকশন নেই, আমরা যদি এখান থেকে ক্রস সেকশন নেই, এই যে এই লাস্টের যে গার্ডার আর ওই সাইড থেকেও যে লাস্টের যে গার্ডার, দুইটার এন্ড যে গার্ডার থাকবে, সেই দুইটা গার্ডারের কোন পোর্শনটা নিব? সেই দুইটা গার্ডারের যে ক্লিয়ার যে স্প্যান, দ্যাট মিনস ক্লিয়ার বলতে আমরা বুঝবো, দ্যাট মিনস এই দুইটা গার্ডারের একদম যে লাস্ট এজ থাকবে। লাস্ট এজ কোন দিক থেকে? ভিতর দিক থেকে যে লাস্ট প্রান্তটা থাকবে, এই সাইডের গার্ডারের ভিতর দিক থেকে লাস্ট প্রান্ত যেটা থাকবে, সেই দুইটার মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা বলবো ক্লিয়ার টোটাল স্প্যান। দ্যাট মিনস আমরা যখন ক্লিয়ার টোটাল স্প্যান কাউন্ট ডাউন করবো, তখন কোন দুইটা গার্ডার নিব? একদম প্রান্তের দুইটা গার্ডার নিব। ঠিক আছে? একইভাবে টোটাল স্প্যান কাউন্ট ডাউন করার সময় আমরা হচ্ছে একদম একটা ব্রিজের ডেক স্ল্যাবের প্রান্তের যে দুইটা গার্ডার থাকে, প্রান্তের দুইটা গার্ডার নিয়ে আমরা টোটাল স্প্যান আর ক্লিয়ার টোটাল স্প্যানটা কাউন্ট ডাউন করবো। টোটাল স্প্যান কখন? টোটাল স্প্যান হচ্ছে এই যে প্রান্তের দুইটা গার্ডার, সেই দুইটা গার্ডারের যে অর্ধেক যদি নেই BW বাই 2, সেই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স, সেটাকে বলতেছি টোটাল স্প্যান। দ্যাট মিনস টোটাল স্প্যান, ক্লিয়ার টোটাল স্প্যানের যদি আমরা কাউন্ট ডাউন করতে চাই, আমাদেরকে একটা ব্রিজের ডেক স্ল্যাবের যে প্রান্তের যে গার্ডার, মনে রাখতে হবে এখানে একদম এজের গার্ডার গুলোকে কাউন্ট ডাউন করতেছি আমরা কিন্তু মাঝখানের গার্ডার গুলোকে এখানে ধরতেছি না। যখন আমরা ডিসটেন্স কাউন্ট ডাউন করবো, প্রান্তের দুইটা গার্ডারের মধ্যবর্তী যে দূরত্ব, সেগুলো দিয়ে আমরা মেইনলি কাউন্ট ডাউন করবো। সবাই কি এগুলো বুঝতে পারছি? বুঝতে পারছি? জি কারো কি স্যার। কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তো তাহলে এখানে বলা হয়েছে কি টোটাল স্প্যান এন্ড টোটাল ক্লিয়ার স্প্যান কি বুঝাইছে? টোটাল স্প্যান বলতে বুঝাইছে যে the center to center distance between the end support of a bridge is termed as total span. That means এই যে আমাদের ফাইনাল যে দুইটা গার্ডার থাকে, সেই দুইটা গার্ডারের সেন্টার টু সেন্টার কত? এই গার্ডারের যদি ওয়াইড যদি BW হয়, সেটা সেন্টার কোথায় আসবে বলেন তো? BW বাই 2 পজিশনে। দ্যাট মিনস এটাই হচ্ছে তার সেন্টার। দ্যাট মিনস এই সেন্টার থেকে এই গার্ডারের সেন্টার BW বাই 2, এই দুইটার মধ্যে যে ডিসটেন্স, সেটাকে আমরা বলতেছি কি? টোটাল স্প্যান।
আর ক্লিয়ার ডিসটেন্স কোনটা বলতেছি? ক্লিয়ার ডিসটেন্স হচ্ছে বিটুইন দ্য এন্ড সাপোর্ট। আচ্ছা, ক্লিয়ার ডিসটেন্স বিটুইন দ্য এন্ড সাপোর্ট ইজ টার্মড অ্যাজ টোটাল ক্লিয়ার স্প্যান। আচ্ছা, আর এই যে দুইটা এন্ড যেই গার্ডার রয়েছে, এন্ড যেই গার্ডার গুলো রয়েছে সেইগুলোর মধ্যে যে ক্লিয়ার ডিসটেন্স কোনটা? ক্লিয়ার ডিসটেন্স হচ্ছে গার্ডারের একদম শেষ প্রান্ত, এই যে গার্ডারের একদম শেষ প্রান্ত ভিতরের দিক থেকে, সেই দুটোর মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্লিয়ার টোটাল স্প্যান। ঠিক আছে? আর হচ্ছে স্প্যান আর হচ্ছে ক্লিয়ার স্প্যান। এখন স্প্যান আর ক্লিয়ার স্প্যান কি? দ্য সেন্টার টু সেন্টার ডিসটেন্স বিটুইন এনি টু অ্যাডজেসেন্ট সাপোর্ট ইজ টার্মড অ্যাজ স্প্যান। আচ্ছা, স্প্যান তাহলে দ্যাট মিনস আমাদের সেন্টার টু সেন্টার কিসের? দুইটা পরপর দুইটা গার্ডারের যে একটা পরপর দুইটা গার্ডারের মধ্যবর্তী যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স, সেটাই হচ্ছে স্প্যান। আর ক্লিয়ার স্প্যান কি? এই দুইটার মধ্যে ক্লিয়ার যে ডিসটেন্স পরপর দুইটা গার্ডারের মধ্যে, সেটাই হচ্ছে কি? ক্লিয়ার স্প্যান। ঠিক আছে? আর হেডরুমের পোর্শনটা এখানে দেখানো হয় নাই। হেডরুম কি জিনিস? কেউ একজন আমাকে বলেন। The distance between the highest point of the vehicle using the bridge and the lowest point of any protruding member of the bridge. কি বুঝছেন বলেন? ওই যে স্যার ক্লিয়ারেন্সের মতো, ওই যে স্যার জাহাজ, ওই যে জাহাজ যাতে যেতে পারে ওই জিনিসটার মতো কিছুটা। আচ্ছা, জাহাজ যাইতে পারে ওই জিনিসটার মতো। এখন তাহলে ব্রিজের জন্য তাহলে হেডরুমটা মানে কেন আমরা কাউন্ট ডাউন করতেছি? মানে আমরা তো একটা তো ফ্রি বোর্ড, ওটা তো ফ্রি বোর্ড ছিল জাহাজের জন্য, তাহলে হেডরুমটা কিসের জন্য? ফ্রি বোর্ড বলতেছি আমরা জাহাজের জন্য, যেটা কাউন্ট ডাউন করতেছি সেটাকে আমরা মেনলি ফ্রি বোর্ড দিয়ে কাউন্ট ডাউন হিসাব করতেছি। তাহলে হেডরুমটা কেন হিসাব করতেছি? ভেহিকেল স্যার, ভেহিকেল এই যে বলছে এখানে পয়েন্ট অফ দ্য হ্যাঁ ভেহিকেল ইউজিং। হ্যাঁ, এখানে হচ্ছে মেনলি ভেহিকেল। আমরা যদি আরেকটু ভালোভাবে জানতে চাই, সহজ হিসাবে আমরা গুগলে যদি দেখি, এই জিনিসগুলো যদিও বাংলাদেশে হয়তো বা খুব কমই দেখা যায়। দেখেন, আচ্ছা, এটা হচ্ছে খুব ব্রিজের জন্য খুব মানে ওরকম ভাবে দেখানো আমি ছবি পাই নাই। ঠিক আছে? সে ফর সাপোজ ধরে নেন যে এরকম যদি কোনো একটা ব্রিজ থাকে, ব্রিজের যদি এরকম যদি মানে এই যে এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্স, এটাকে বলা হচ্ছে মেনলি হেডরুম। ঠিক আছে? যে কতটুকু এক্সেস পাচ্ছে যাওয়ার জন্য, এই জিনিসটাই মেনলি ব্রিজের উপরে থাকবে। ঠিক আছে? এই যে এখানে দেখেন উপরে একটা দাগ দেওয়া হয়েছে, দেখছেন? তো এটাই হচ্ছে মেনলি হেডরুম। দ্যাট মিনস আমার ব্রিজে কতটুকু ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে ভেহিকেল গুলোকে মুভ করার জন্য, সেটাই হচ্ছে মেনলি হেডরুম। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? হাই ফ্লাড লেভেল, দ্য হাইস্ট ওয়াটার লেভেল এভার রেকর্ডেড ডিউরিং এ ফ্লাড ইন এ রিভার অর স্ট্রিম। আচ্ছা, কেন আমরা HFL টা ইউজ করতেছি? কারণ হচ্ছে HFL যদি না জানি তাহলে কি আমাদের ফ্রি বোর্ড গুলো কিন্তু ফ্রি বোর্ডটা কমে যাবে। কমে গেলে তখন আমাদের যে ওয়াটার ভেহিকেল গুলো কিন্তু তখন ট্রান্সপোর্টে কিন্তু সমস্যা হবে। আর লো ফ্লাড লেভেল কেন কাউন্ট ডাউন করা হচ্ছে? লোয়েস্ট ফ্লাড লেভেল ইজ এ রিভার অর স্ট্রিম ডিউরিং ড্রাই ওয়েদার। ঠিক আছে? ড্রাই ওয়েদারের জন্য কতটুকু ফ্লাড লেভেল পৌঁছাতে পারে সেই জিনিসটা কাউন্ট ডাউন করা হচ্ছে, সেটা হচ্ছে লো ফ্লাড লেভেল। আর মিন আর অর্ডিনারি ফ্লাড লেভেল হচ্ছে দ্য ফ্লাড লেভেল দ্যাট নর্মালি অকার্স এভরি ইয়ার। দ্যাট মিনস আমাদের যে প্রত্যেক ইয়ারলি বেসিসে মনসুন, প্রি মনসুন সিজন গুলোতে যে ফ্লাড গুলো হয়, সেই ফ্লাড গুলার যে মানে এভারেজ একটা ফ্লাড লেভেল থাকে, সেই ফ্লাড লেভেলটাকে মেইনলি হচ্ছে মিন বা অর্ডিনারি ফ্লাড লেভেল বলা হয়। আচ্ছা, এই ব্রিজ ডিজাইনের জন্য কিছু কিছু সফটওয়্যার ইউজ করা হয়। এনসিস টা খুব বেশি চলে। ঠিক আছে? এনসিস সফটওয়্যারটা মানে বিভিন্ন কোম্পানি থেকে, বাংলাদেশেরটা জানি না, বাট বাইরের দেশে আমি অস্ট্রেলিয়ান কিছু কোম্পানি দেখেছি, তারা যেই কোম্পানিগুলো মেইনলি ব্রিজ ডিজাইনের সাথে রিলেটেড থাকে, তারা মেইনলি এনসিস যে সফটওয়্যারটা আছে এই জিনিসটা স্যার খুব এক্সপেক্ট করে যে কঠিন তো ক্যান্ডিডেটটা স্যার, জানে। এনসিস দিয়ে করা, কোডিং করে করে করতে হয় স্যার। আচ্ছা, আমি নিজেও জানি না, কারণ আমার এই জিনিসগুলো মেজর ছিল না। আমি এজন্য আমাদের ভার্সিটি আবার ডিফারেন্ট কিছুটা সিস্টেম ছিল যে ফাইনাল ইয়ারে যদি আপনি ব্রিজ নিয়ে কাজ করতে চান তাহলে এই সফটওয়্যার গুলো শিখায়। বাট আমার ইচ্ছা ছিল না, এজন্য আমি শিখি নাই এনসিস। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে এনসিস টা শিখে নিতে পারেন, খুব কার্যকরী একটা সফটওয়্যার। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা তো ব্রিজের বিভিন্ন টাইপ গুলো সম্পর্কে জেনে আসছি, তাই না? সিম্পলি সাপোর্টেড, কন্টিনিউয়াস, আর হচ্ছে আর কি ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ। ঠিক আছে? এখন এই প্রত্যেকটা জিনিসই আমি একটু সাম আপ করে একবারে বলি, সেটা হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। সিম্পলি সাপোর্টেড কি হচ্ছে? মেইনলি সিম্পলি সাপোর্টেড যদি আমরা চিন্তা করি, এগুলো হচ্ছে আমাদের পিয়ার গুলা।
এটা হচ্ছে মেইনলি আমাদের সিম্পলি সাপোর্টেড। আর আমরা যদি কন্টিনিউয়াস এটা দেখি, কন্টিনিউয়াস এটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এখন সিম্পলি সাপোর্টেড এর জন্য আমরা যদি এই সিম্পলি সাপোর্টেড এর জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, আমরা জানি কি এখানে কি সেলফ ওয়েট কাজ করতেছে, তাই না? তাই না? এখন আমরা যদি একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি তাহলে দেখা যাবে কিরকম আসবে। সিম্পলি সাপোর্টেড এর জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম আসে আমরা জানি কি? তাই না? এরকম আসে না? আমরা জানি সবাই। সো আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট কত সেই ক্ষেত্রে? WL²/8, তাই না? আর আমরা যদি এই কন্টিনিউয়াস ব্রিজের জন্য যদি আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি তখন সেটা কিরকম আসবে কন্টিনিউয়াসের জন্য? কেউ জানি আমরা কন্টিনিউয়াসের জন্য কি হয়? এরকম আসে না? তো সেই ক্ষেত্রে আমাদের মোমেন্ট বেন্ডিং মোমেন্ট কত আসতেছে? ম্যাক্সিমাম WL²/12। তো তাহলে দেখেন এখন WL²/8 বড় নাকি WL²/12 বড়? কোন ভ্যালুটা বড়? WL²/8 স্যার। হ্যাঁ, WL²/8 এই ভ্যালুটা ম্যাক্সিমাম। দ্যাট মিন্স আমরা সবথেকে বেশি মোমেন্ট পাচ্ছি যখন আমরা ব্রিজটাকে সিম্পলি সাপোর্টেড ওয়েতে ডিজাইন করতেছি, তাই না? এটা কি সিম্পলি সাপোর্টেড ছিল না আমাদের? জি স্যার, তার মানে উপরেরটা সিম্পলি সাপোর্টেড। হ্যাঁ, সো সিম্পলি সাপোর্টেড জন্য আমরা মোমেন্ট পাচ্ছি অনেক বেশি কম্পেয়ার টু আমরা যদি কন্টিনিউয়াস স্প্যান ব্রিজ বানাই। সো এখন আমাকে বলেন, আমি যদি এখানে মোমেন্ট বেশি পাই তাহলে আমার ব্রিজের সেকশন গুলো আমার কি কিরকম আসবে? সেকশন গুলো যখন আমি ডিজাইন করব তখন কিরকম আসবে সেকশন গুলো বলেন তো? যদি আমার মোমেন্ট বেশি হয় তখন সেকশন গুলো ডিজাইনও কিরকম আসবে? স্যার ডাইমেনশন গুলো বেশি ধরতে হবে স্যার। হ্যাঁ, দ্যাট মিন্স সেকশনের ডেপথ গুলো বেড়ে যাবে। সো সেকশনে যদি ডেপথ বেড়ে যায় তাহলে কি তার মানে কি বলা যায়? আমাদের কি খরচ বেশি বেশি যাবে না? কারণ কি আমাদের ম্যাটেরিয়াল বেশি ইউজ হচ্ছে, তাই না? লেবার বেশি ইউজ হচ্ছে, তার মানে খরচও বেড়ে যাচ্ছে। একই সাথে কি হচ্ছে আমাদের এই ব্রিজের জন্য কি সেলফ ওয়েটটাও বেড়ে যাচ্ছে, তাই না? যদি সেকশন গুলোর ডেপথ যদি বেড়ে যায়, সেকশন গুলো যদি বড় বড় হয় তখন কি সেলফ ওয়েট বেড়ে যাবে। তো সেগুলো কি একটা সমস্যা না আমাদের ব্রিজের জন্য? কি সমস্যা? সেগুলো কি একটা প্রবলেম না আমাদের ব্রিজের জন্য? দ্যাট মিনস জি তখন স্যার। কি আমাদের যদি ডেপথ বেড়ে যায়, সেকশন গুলো যদি বড় বড় হয়ে যায় তখন কি যদি আমাদের নিচে যদি কোনো মানে ওয়াটার ভেহিকল গুলো যদি মুভ করতে চায় তখন কি সেকশন বড়, ডেপথ যদি বড় হয় তখন কি নিচে ক্লিয়ারেন্সটা কমে যাবে না? নিচে ক্লিয়ারেন্স কি কমে যাচ্ছে না যদি সেকশন বড় হয়? সো সেই ক্ষেত্রে কি করা হয়? সেই ক্ষেত্রে আমাদের এই যে পিয়ার গুলো আছে সেই পিয়ার গুলাকে তখন আরো বড় করে দেওয়া হয়, যাতে করে নিচে আমাদের যে ফ্রি বোর্ডটা সেটা যাতে অ্যাভেলেবল থাকে, ঠিক আছে? নরমাল যতটুকু থাকা দরকার সেই জিনিসটা যাতে পায়, সেই জন্য আমাদের সেকশন গুলার ডেপথ বেড়ে যাওয়ার কারণে এই পিয়ার গুলাকে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে? যাতে পর্যাপ্ত পরিমাণে ফ্রি বোর্ড থাকে। সো এইটাই হচ্ছে মেইনলি হচ্ছে সিম্পলি সাপোর্টেড এর আমাদের একটা প্রবলেম। এই জন্য আমরা কি করতেছি? এই জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের সেই প্রবলেমটা এই যে এক্সেসিভ মোমেন্টের জন্য এতগুলা সমস্যা তৈরি হচ্ছে, সেই জিনিসটা কিন্তু সলিউশন করা যাচ্ছে যদি আমরা কন্টিনিউয়াস স্প্যান ব্রিজ নেই, তাই না? সবাই কি বুঝতে পারতেছি? কারো কোনো রেসপন্স নাই। জি স্যার, বুঝতে পারছি। তাই না? তো তার মানে আমরা যদি সিম্পলি সাপোর্টেড ব্রিজ ড্র করি তাহলে প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট জেনারেট হচ্ছে। ম্যাক্সিমাম মোমেন্টের জন্য আমাদের সেকশন গুলোর ডেপথ বেড়ে যাচ্ছে, সেগুলো কি ইকোনমিক হচ্ছে না। ডেপথ বেড়ে যাওয়ার জন্য আবার কি আমাদের প্রবলেম হচ্ছে কি আমাদের তখন পিয়ার গুলাকেও বাড়িয়ে দিতে হচ্ছে, তাই না? আমাদের সেলফ ওয়েটও বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস অনেকগুলা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে এই মোমেন্টটা বেশি জেনারেট হওয়ার জন্য। তো এখন আমাদের কাজ হচ্ছে মোমেন্টটাকে কমাবো। মোমেন্টটাকে কিভাবে কমাইতে পারি? আমরা যদি কন্টিনিউয়াস স্প্যান ব্রিজ বানাই সেই ক্ষেত্রে আমাদের মোমেন্টটা কমে যাচ্ছে WL²/12,
তাই না? সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কন্টিনিউয়াস স্প্যানটা একটা অ্যাডভান্টেজ সেই ক্ষেত্রে। কিন্তু এইখানে কন্টিনিউয়াস স্প্যানে তাহলে কি হচ্ছে? আমাদের মোমেন্ট কমে যাওয়ার জন্য আমাদের সেকশন গুলো দেখা যাচ্ছে ছোট, ছোট তৈরি করলেও কিন্তু তৈরিতেই কিন্তু ক্যাপাবল হয়ে যাচ্ছে। সেই মোমেন্টটা তারা কি সেই মোমেন্টটা তারা রেস্ট্রেইন করতে পারতেছে। তাই না? তো এইজন্য আমরা কন্টিনিউয়াস নিলাম। কন্টিনিউয়াস চুজ করলাম। এখন কন্টিনিউয়াস আমরা যদি খেয়াল করি, এই কন্টিনিউয়াস ব্রিজে যদি খেয়াল করি, আমি আরেকটু ভালো ছবি দেখাই। এই যে এখানে কন্টিনিউয়াস ব্রিজ দেখেছেন? কোন ফাঁকা আছে? তার মানে এখানে একটা কন্টিনিউয়াস ব্রিজ। আর এখানে দেখেন সিম্পলি সাপোর্টেড এ দেখেন এই জায়গাগুলোতে পিয়ারের উপরে কি কিছু, কিছু অংশ ফাঁকা না? প্রত্যেকটা স্প্যানের মাঝখানে কি ফাঁকা জায়গাগুলো আছে না? সো এটা হচ্ছে মেইনলি সিম্পলি সাপোর্টেড। সো এখন সিম্পলি সাপোর্টেড এর এই যে মোমেন্টটা ছিল, বেশি মোমেন্ট, এই বেশি মোমেন্টটাকে আমরা কমিয়ে ফেলেছি যখন আমরা কন্টিনিউয়াস এ এসেছি। দেখেন আমাদের মেক্সিমাম মোমেন্ট হয়ে গেছে W add স্কয়ার ওভার 12 সেই ক্ষেত্রে, তাই না? তো এখন এই যে কমে গেল মোমেন্টটা সেটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। কিন্তু প্রবলেম হচ্ছে কন্টিনিউয়াস স্প্যানে যদি কোনো হাই ইমপ্যাক্ট লোডিং এর জন্য বা কোনো রকমের প্রবলেম হলো, সেই প্রবলেমের জন্য কোনো সেটেলমেন্টের ইস্যুর জন্য আমাদের এই যে পিয়ারটা আছে এই পিয়ারটা ফল করলো। এই পিয়ারটা যদি কোলাপস করে তাহলে কি হচ্ছে? পুরো ব্রিজটাই কি আমাদের কোলাপস করবে না? বুঝা যাচ্ছে? আমাদের এই পিয়ারটা যদি কোলাপস করে তখন কি পুরো ব্রিজটাই কি কোলাপস করবে না? জি স্যার। দ্যাট মিনস আমাদের কোনো একটা পিয়ার এর কোনো সমস্যা হলে আমাদের পুরো ব্রিজটারই একটা সমস্যা তৈরি হয়ে যাবে। সো এই জিনিসটাও কিন্তু আমাদের জন্য একটা সমস্যা। সো আমরা চাচ্ছি কি কোন একটা পিয়ারে যদি সমস্যা হয় তাহলে আমরা চাচ্ছি যাতে সেই সমস্যাটা যাতে কোনো অন্য মানে কম্পোনেন্ট গুলা পুরো ব্রিজের উপরে যাতে সেই ইফেক্টটা না পড়ে। সেরকম আমরা একটা ব্রিজ ডিজাইন করতে চাচ্ছি। যাতে করে আমরা এনাফ টাইম পাই সেই পিয়ারটাকে আমরা কি প্রপারলি মেইনটেইন করার জন্য। ঠিক আছে? সো এইজন্য আমরা কি করব? সেইজন্য আমরা কিছু হিঞ্জ ইন্ট্রোডিউস করব। সেইটাই চলে আসছে আমাদের ক্যান্টিলিভার ফর্মে নিচ্ছি। দ্যাট মিনস আমরা এখানে কিছু হিঞ্জ ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এই যে এখানে কিছু হিঞ্জ ইন্ট্রোডিউস করে দিচ্ছি। হিঞ্জ ইন্ট্রোডিউস করে দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি আমাদের মোমেন্টটা কিন্তু আগেরটাই থাকতেছে কিন্তু এখানে যেই সুবিধাটা হচ্ছে হিঞ্জ ইন্ট্রোডিউস করার ফলে আমাদের ব্রিজের যে স্প্যান গুলা কি হচ্ছে একেকটা আলাদা কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? একেকটা আলাদা কম্পার্টমেন্টে ভাগ হয়ে যাচ্ছে না? হিঞ্জ দ্যাট মিনস এটা একটা আলাদা কম্পার্টমেন্ট, এই অংশটুকু আবার আলাদা কম্পার্টমেন্ট, এটা একটা আলাদা কম্পার্টমেন্ট। দ্যাট মিনস আমাদের যদি এই সাপোর্টটাও যদি ফেইল করে তাহলে দেখা যাবে যে কি আমার অন্যান্য পোরশন গুলো কিন্তু স্টেবল থাকতেছে। দ্যাট মিনস কোন একটা সাইডের সেটেলমেন্টের যদি কোন রকমের প্রবলেম হয় সেটা কিন্তু পুরো ব্রিজের উপরে ইফেক্টটা পড়তেছে না আমরা যখন এই হিঞ্জটা ইন্ট্রোডিউস করে ফেলতেছি। আবার একই সাথে আরেকটা সুবিধা কি আমরা এখানে কোন রকমের হিঞ্জ ছিল না। কন্টিনিউয়াস যখন স্প্যান দিচ্ছিলাম তখন আমাদের স্ট্রাকচারটা ছিল একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার। আর আমরা যখন এই হিঞ্জ ইন্ট্রোডিউস করে ফেলতেছি, হিঞ্জ ইন্ট্রোডিউস করার ফলে কি হচ্ছে? আমাদের এই স্ট্রাকচারটা একটা ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে যাচ্ছে। তাহলে কি বুঝা গেছে? তার মানে কি আমাদের ক্যান্টিলিভার ব্রিজটা কি সবথেকে বেশি ফেসিলিটি দিচ্ছে না, প্রোভাইড করছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজটা কি আসলে আমরা একটু জেনে নেই। দ্যাট মিনস আমরা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে মেইনলি যেটা করতেছি পুরোপুরি একটা কন্টিনিউয়াস ব্রিজ নিচ্ছি কিন্তু এখানে কতগুলো হিঞ্জ আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি। যাতে করে আমাদের এই যে সেটেলমেন্ট জনিত যে প্রবলেমটা ছিল যে কোনো একটা পোরশন যদি ফেইল করে সেটা আমাদের অন্যান্য পুরো ব্রিজটাকে কোলাপস করবে না। সো সেটাই হচ্ছে আমাদের সবথেকে বেশি উপকারিতা। তো এখন ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের বলতে আসলে আমরা কি বুঝতেছি? এ ক্যান্টিলিভার ব্রিজ is a bridge built using cantilevers structures that project horizontally into space supported on only one end. The suspended span is designed as a simply supported span which supports at the articulation. আচ্ছা আমরা যদি একটু ভালোভাবে দেখেন ব্যালেন্স ক্যান্টিলিভারের এই যে দেখেন এই যে দুই সাইডে দুইটা হিঞ্জ আছে এই হিঞ্জের মাঝখানে যে পোরশনটা যে স্প্যানটা সেটাকে আমরা বলতেছি কি মেইনলি সাসপেন্ডেড স্প্যান বলতেছি। এই পোরশনটাকে আমরা বলতেছি সাসপেন্ডেড স্প্যান। ঠিক আছে? সো দ্যাট মিনস এই সাসপেন্ডেড স্প্যানটা কি এই দুই সাইডে এই হিঞ্জ সাপোর্ট পাচ্ছে। দ্যাট মিনস কি এই সাসপেন্ডেড স্প্যানটা কি আমার সিম্পলি সাপোর্টেড আকারে আছে, তাই না? আর এই যে এই পোরশনটার সাপোর্ট হচ্ছে এখানে কিছুটা পোরশন বাড়তি। দ্যাট মিনস এটা কি একটা যদি আমার এখানে একটা সাপোর্ট হয়, এখানে যদি কিছুটা পোরশন থাকে বিমের তাহলে আমরা সেটাকে কি বলি? কি বিম বলি? সেটাকে আমরা ক্যান্টিলিভার বলি না?
দ্যাট মিনস আমাদের এই স্প্যানটা হচ্ছে ক্যান্টিলিভার, এখানে একটা সাপোর্ট আছে আর এই পোর্শনটা বাড়তি আছে, সেটাকে আমরা বলতেছি ক্যান্টিলিভার স্প্যান। আচ্ছা, তারপরে একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করে এই স্প্যানটা যেটাকে আমরা সাসপেন্ডেড স্প্যান বলতেছি, সেটা হচ্ছে আমাদের একটা সিম্পলি সাপোর্টেড আকারে বসানো আছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স ক্যান্টিলিভারের হচ্ছে মেইন বিশেষত্ব। আর কি বলা হয়েছে, এ সিম্পল ক্যান্টিলিভার স্প্যান is found by two cantilever arms, by two cantilever arms extending from opposite side of an obstacle to be crossed. কিছুই না, দেখেন এই যে আমাদের যে এই সাসপেন্ডেড স্প্যানটা কিসের উপর রেস্ট্রেইন আছে, এই দুই সাইড থেকে যে ক্যান্টিলিভার পোর্শনটা বানানো হয়েছে সেই দুই সাইডের ক্যান্টিলিভার পোর্শনের উপরেই তারা সাপোর্ট নিচ্ছে এই সাসপেন্ডেড স্প্যানটা। এটা আমরা পরবর্তীতে আরো ভালো ছবি দেখে আরো ভালোভাবে ক্লিয়ার হব। ঠিক আছে, এখন ব্যালেন্স ক্যান্টিলিভারের মেইন অ্যাডভান্টেজ গুলো কি কি, আমরা একটা স্ট্রাকচারটা কি বানিয়ে ফেলতেছি, হিঞ্জ ইন্ট্রোডিউস করার ফলে আমাদের স্ট্রাকচারটা ডিটারমিনেট হয়ে যাচ্ছে। আমি একটু আগেই বলেছি, the problem of the large stress due to differential support settlement is eliminated due to the internal hinges. এই যে আমরা হিঞ্জ ইন্ট্রোডিউস করলাম, হিঞ্জ ইন্ট্রোডিউস করার ফলে কি হলো, কোন একটা যদি আমাদের সেটেলমেন্ট জনিত কোনো প্রবলেমে যদি সাপোর্টে কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু আমাদের পুরো ব্রিজটা কলাপস হবে না। দ্যাট মিন্স পুরো ব্রিজ কলাপস হওয়ার কোনো পসিবিলিটি এখানে খুব কম, মিনিমাল। ঠিক আছে, ব্যালেন্স ক্যান্টিলিভারে দ্যাট মিন্স সেটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ, এটা এখানে বলা হয়েছে। আর দ্য ডিজাইন সেকশন বিকামস ইকোনমিক, একই সাথে কি আমাদের ডিজাইন সেকশন গুলো আমাদের ব্যালেন্স ক্যান্টিলিভারে কি হচ্ছে, আমাদের ডিজাইন সেকশন গুলো কিন্তু বড় বড় হচ্ছে না, যেটা আমাদের সিম্পলি সাপোর্টেড হয়েছে। দ্যাট মিন্স আমাদের ক্যান্টিলিভার যখন ব্যালেন্স ক্যান্টিলিভার নিচ্ছি তখন ডিজাইন সেকশন গুলো মিনিমাল হচ্ছে, তো সেটা একটা ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক ভ্যালু অ্যাড করতেছে। আর লেস কনক্রিট স্টিল আর রিকোয়ার্ড ফর ক্যান্টিলিভার ডিজাইন, কারণ কি আমাদের যখন সেকশন গুলো ছোট হয়ে যাচ্ছে তখন আমাদের কনক্রিটিং কাজও করা লাগতেছে কম। স্টিল যদি ইউজ করি, মানে ছোট ছোট সেকশনের স্টিল ইউজ করলেই হয়ে যাচ্ছে, তাই না? তো সেইগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। আচ্ছা, এখন ব্যালেন্স ক্যান্টিলিভারে যে এই জিনিসটা সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আমাদের খুব স্কিল দরকার হয়। ঠিক আছে, রিকোয়ার্স এ লিটল মোর স্কিল অন দ্য পার্ট অফ ডিজাইনার। দ্যাট মিনস যেই ডিজাইনার আমরা চুজ করব ডিজাইন করার জন্য, সেই ডিজাইনার কিন্তু মোটামুটি বেশ ভালো স্কিল হইতে হবে। ঠিক আছে, আর এখানে এই ব্যালেন্স ক্যান্টিলিভারের জন্য আমাদের যে ডিটেইলিং দেওয়া হয়, রেইনফোর্সমেন্টের যে ডিটেইলিং দেওয়া হয়, সেটা খুব ইলাবোরেট রেইনফোর্সমেন্টের ডিটেইলিং দেওয়া হয়, কারণ এখানে অনেকগুলো পার্টে কিন্তু আমরা ব্রিজটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলতেছি। কারণ কি, আমরা যখন এখানে হিঞ্জ সাপোর্ট দিতেছি তখন এটা একটা পোর্শন হয়ে যাচ্ছে, এটা আরেকটা পোর্শন হয়ে যাচ্ছে, এটা আরেকটা পোর্শন হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের পোর্শন গুলো কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা যখন এই পোর্শন গুলো বানাবো, কেন স্কিল খুব বেশি মানে হাই কোয়ালিফাইড ডিজাইনার দরকার, কারণ কোনো পোর্শনের সে ফর সাপোজ এই পোর্শনের ডাইমেনশনটা যদি একটু হেরফের হয়, তখন কিন্তু দেখা যাবে কি এই জায়গাটাতে কিন্তু প্রপারলি প্লেস করা পসিবল হবে না। তো এই জন্য আমাদের খুব বেশি স্কিল ডিজাইনার লাগবে যাতে এই জিনিসগুলো প্রপারলি মেইনটেইন করা যায়। আর আর্টিকুলেশনস আর ভেরি কনজেস্টেড উইথ স্টিল এন্ড এনকোরেজ। আচ্ছা, এই আর্টিকুলেশন কি, এটা আমি একটু পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে ক্যান্টিলিভার ব্রিজের একটা এক্সাম্পল হচ্ছে এই যে আমাদের হচ্ছে কানাডাতে কিউবেকে এই ব্রিজটা, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট। এখন বলেন এখানে সাসপেন্ডেড স্প্যান কোনটা, কেউ কি বলতে পারবেন? এখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে, এখানে একটা সাপোর্ট দেখা যাচ্ছে। আমাদের ক্যান্টিলিভার পোর্শন কোনটা, ক্যান্টিলিভার স্প্যান কোনটা, আর সাসপেন্ডেড স্প্যান কোনটা, এখানে বলতে পারবেন কেউ? স্যার মাঝখানেরটা। মাঝখানে কি পুরোটাই এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত? না স্যার, মাঝখানের যে আর্ক যে একটা পোরশন আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। দ্যাট মিন্স আমাদের হচ্ছে সাসপেন্ডেড পোর্শনটুকু হচ্ছে, সাসপেন্ডেড স্প্যান হচ্ছে এই যে এতটুকু আর্কের পোর্শন। আর এতটুকু পোর্শন কি করে দেওয়া হয়েছে, এতটুকু পোর্শন আমাদের হচ্ছে ক্যান্টিলিভার আকারে দেওয়া হয়েছে। ঠিক আছে, এতটুকু হচ্ছে ক্যান্টিলিভার স্প্যান, এখানে একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করে এই জায়গাটা যে স্প্যানটা দেওয়া হয়েছে সেটা একটা সাসপেন্ডেড স্প্যান। দ্যাট মিন্স এখানে একটা আলাদা স্প্যান, এখানে একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করে আলাদা একটা স্প্যান বসানো হয়েছে, এখানে একটা হিঞ্জ ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা, এখানে কতগুলো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এত কিছুতে যাচ্ছি না। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা হচ্ছে বক্স গার্ডার। বক্স গার্ডার আপনাদেরকে দেখানো হয়নি। বক্স গার্ডার কি আপনারা সবাই জানেন বক্স গার্ডার কোনটা বোঝায়? বক্স গার্ডার সম্পর্কে ধারণা আছে? এই যে বক্স গার্ডার আমরা যদি দেখি খুব ভালোভাবে, এই যে জিনিসটা হচ্ছে বক্স আকৃতির যে শেপের যে ব্রিজ গুলো বানানো হয় সেগুলোকে মেনলি হচ্ছে বক্স গার্ডার ব্রিজ বলা হয়। ঠিক আছে,
তো আমরা এখন মেইনলি যেটা দেখবো সেটা স্যার হচ্ছে বক্স গার্ডটা কি জন্য দেওয়া হয়? আচ্ছা, এটা হচ্ছে এই যে বক্স গার্ড, এরা হচ্ছে ব্রিজের বিভিন্ন রকমের টাইপ, ঠিক আছে? তো আপনি কোন টাইপটা কোন প্লেসের জন্য কনভিনিয়েন্ট সেটার উপর ডিপেন্ড করে কতটুকু লোড নিতে পারে সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি ডিপেন্ড করতেছে আপনি কি বক্স গার্ডার ইউজ করবেন নাকি মানে কিরকম ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করতেছে। মানে স্যার ওটা মানে কি সুবিধা বা কি কোনো কিছু ভিত্তিতে করা হয় না সেটা কি আর কি আচ্ছা আচ্ছা, সেটা জানতে চাচ্ছেন? এটা হচ্ছে যে আপনার কতগুলো কন্ডিশনের উপর বেসিস করে। সে ফর সাপোজ আপনি যদি এখানে বক্স গার্ডার ইউজ করেন, দেখা যায় কি আমাদের যদি বক্স গার্ডার ইউজ করি, বক্স গার্ডার ইউজ করলে কি হয়, নিচের দিকে কি ক্লিয়ারেন্স কমে যায়। সো এটা ডিপেন্ড করতেছে যে আপনি কোথায় এই ব্রিজটা ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে আপনি বক্স গার্ডার ইউজ করবেন নাকি হচ্ছে নরমাল গার্ডার ব্রিজ গুলা বানাবেন, ঠিক আছে? তারপরে কি কিসের উপর ডিপেন্ড করতেছে যে বক্স গার্ডারে আমাদের যেই জায়গায় ফেসিলিটি গুলোর উপর ডিপেন্ড করতেছে, আমাদের অ্যাভেলেবিলিটি অফ ম্যাটেরিয়াল, আমাদের বক্স গার্ডার গুলো যে প্রোডাকশন, সেই প্রোডাকশন গুলোর ফেসিলিটির উপরেও ডিপেন্ড করতেছে। সে কিছু ফ্যাক্টর উপর ভিত্তি করে মেইনলি ডিজাইনার গুলো এই জিনিসগুলো চুজ করে থাকে, ঠিক আছে? তা আমরা মেইনলি বক্স গার্ডার নিয়ে কাজ করব না, আমরা মেইনলি হচ্ছে যে নরমাল যে গার্ডার ব্রিজ আছে সেটা নিয়ে আমরা ডিজাইনটা শিখবো আজকে। আমরা মনে হয় যে কি বলে মালিবাগ যে ফ্লাইওভারটা হয়, তো ফ্লাইওভারটাতে মনে হয় আমার যতটুকু মনে পড়ে এখানে মনে হয় বক্স গার্ডার ইউজ করছিল। আপনারা যদি দেখেন বাইরে থেকে দেখলেই বুঝবেন যে এখানে বক্স গার্ডার ইউজ করা হয়েছে নাকি নরমাল গার্ডার ব্রিজ। আর হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপরে যে ব্রিজটা ওইটা মেবি হচ্ছে গার্ডার ব্রিজ ইউজ করা হয়, যেটা আমরা আর কি ডিজাইনে পড়বো আর কি, ঠিক আছে? তো এখন দেখেন আমাদের যে ব্রিজের দেখা যাচ্ছে কি এই দুইটা হচ্ছে আমাদের এন্ড স্প্যান, আর সব থেকে মাঝখানের যে বড় স্প্যানটা থাকতেছে, সব থেকে লঙ্গার যে স্প্যান সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল স্প্যান। একটু ভালোভাবে খেয়াল করেন, সব থেকে বড় যে স্প্যান সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল স্প্যান। এখন সেন্ট্রাল স্প্যানের মধ্যেই কিন্তু আমার এই সাসপেন্ডেড যে স্প্যানটা সেটা থাকতেছে। সেন্ট্রাল স্প্যানটাকে যদি আমি আরেকটু জুম ইন করে দেখি তাহলে দেখা যাচ্ছে কি এই যে এখানে যে পিয়ারটা আছে এই পিয়ারের কিছু অংশ দেখা যাচ্ছে বর্ধিত করে এখানে কি করা হয়েছে, একটা ক্যান্টিলিভার সেকশন তৈরি করা হয়েছে, সেটাকে আমরা বলতেছি ক্যান্টিলিভার স্প্যান। এই যে ক্যান্টিলিভার স্প্যান, একইভাবে এই পিয়ার থেকেও কিছু অংশ বর্ধিত করে একটা কি ক্যান্টিলিভার পোরশন তৈরি করা হয়েছে, সেটাকে বলতেছি কি আমরা ক্যান্টিলিভার স্প্যান। আর মাঝখানে এই যে দুইটা ক্যান্টিলিভার স্প্যানের উপরে সাপোর্ট আকারে ক্যান্টিলিভার স্প্যানের উপরে বসতেছে কি একটা সাসপেন্ডেড স্প্যান, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সাসপেন্ডেড স্প্যান, তাই না? দেখেন এই যে এখানে এতটুকু পর্যন্ত ক্যান্টিলিভার স্প্যান শেষ হয়েছে, এতটুকু পর্যন্ত ক্যান্টিলিভার স্প্যান শেষ হয়েছে, এর পরবর্তীতে আমরা সাসপেন্ডেড স্প্যানটা বসানো হচ্ছে, এই যে এই জায়গাটা সাসপেন্ডেড স্প্যান। এখন এই সাসপেন্ডেড স্প্যানের সাথে এই যে ক্যান্টিলিভার স্প্যানের যে মাঝখানের যে জয়েন্টটা সেটাকে বলা হচ্ছে যে হালভিং জয়েন্ট বা আর্টিকুলেশন, ঠিক আছে? এখানে তিনটা নাম আছে, হালভিং জয়েন্ট আছে, আর্টিকুলেশন, ডেপথ কানেকশন আছে, তিনটা নাম আছে, ঠিক আছে? আর হচ্ছে আমরা এই জিনিসটা এই ছবির এই জিনিসগুলো আমরা এর আগেও জেনেছি। আমাদের ব্রিজের এইগুলোকে কি বলেছিলাম আমরা? এই যে এগুলো কি নাম ছিল বলেন তো? ক্রস গার্ডার। আর এগুলো কি ছিল? গার্ডার। কি ক্লাসে কি কেউ নাই নাকি? শোনা যাচ্ছে? আচ্ছা, এখন দেখেন আমরা এই যে আমি বললাম না বারবার আমি বলতেছি কি আমাদের ডিজাইনার যারা ব্রিজ ডিজাইন করে এরা কিন্তু মানে খুব স্ট্র্যাটেজিক ওয়েতে ব্রিজটা ডিজাইন করতে হয়, ঠিক আছে? দেখেন আমরা ব্রিজ কিন্তু দেখা যায় যে পুরো ব্রিজটা ক্যান্টিলিভার আকারে ডিজাইন করা হয় না। দেখা যাচ্ছে কি যে ব্রিজের যে এই পোর্শনের জন্য আমাদের স্প্যানটা অনেক লঙ্গার স্প্যান হচ্ছে, সেই পোর্শনের জায়গাগুলোতে মেইনলি ক্যান্টিলিভার করা হচ্ছে। দ্যাট মিনস ব্রিজের এট দ্য মিডলে দেখা যাচ্ছে অনেক লঙ্গার স্প্যান দেওয়া হচ্ছে, সেই জায়গাটাতে ক্যান্টিলিভার করে বাকি যেই জায়গাগুলো আছে সেইগুলো এদের সিম্পল স্প্যান ইউজ করতেছে, সেটা কন্টিনিউয়াস স্প্যান ব্রিজ ডিজাইন করতে পারে, সেটা সিম্পল ডিজাইন করতে পারে একটা ডিজাইনার, কিন্তু মাঝখানের যে লঙ্গার স্প্যানের পোর্শনটা থাকে সেটাকেই মেইনলি ক্যান্টিলিভার করতেছে, ঠিক আছে? তো সেই জায়গাটা কি যখন ক্যান্টিলিভার করতেছে তার মানে কি ক্যান্টিলিভার ইন্ট্রোডিউস হওয়া মানে কি সেখানে আমাদের কি হিঞ্জ ইন্ট্রোডিউস হচ্ছে। দ্যাট মিনস আমাদের এই যে মাঝখানে সব থেকে যে লঙ্গার স্প্যান সেইটাকে আমরা কি বলেছিলাম একটু আগে দেখেছিলাম সেন্ট্রাল স্প্যান। দ্যাট মিনস একদম বড় যে স্প্যানটা ক্যান্টিলিভার ব্রিজের সেটাকে বলতেছি সেন্ট্রাল স্প্যান। আর এই সেন্ট্রাল স্প্যানের দুই সাইডে যে দুইটা স্প্যান, দ্যাট মিনস এই স্প্যানটা আর এই স্প্যানটাকে
আমরা তখন বলবো কি এন্ড স্প্যান। ক্যান্টিলিভারের একদম মাঝখানের যে স্প্যানটা সেটাকে আমরা বলতেছি কি সেন্ট্রাল স্প্যান, আর এই সেন্ট্রাল স্প্যানের দুই সাইডে যে দুইটা স্প্যান থাকতেছে সেটাকে আমরা বলেছি কি এন্ড স্প্যান। ঠিক আছে? আর আমাদের হিঞ্জগুলো কোথায় দেওয়া হয়েছে? হিঞ্জগুলো দেওয়া আমাদের যে আর্টিকুলেশন বা হালভিং জয়েন্ট যেটা দেওয়া হয়েছে সেটা কোথায় কোথায় দেওয়া হয়েছে বলেন তো? এই পজিশনে আর এই পজিশনে, দেখে বোঝা যাচ্ছে না? দ্যাট মিনস আমাদের এই যে ক্যান্টিলিভার স্প্যান আর সাসপেন্ডেড স্প্যান যেখানে জয়েন্ট হচ্ছে সেই জায়গাটাতে মেইনলি হচ্ছে আর্টিকুলেশন দেওয়া হচ্ছে। একইভাবে এই ক্যান্টিলিভার স্প্যান আর সাসপেন্ডেড স্প্যানের যে মিলিত অংশ সেই জায়গাটাতেই কি আর্টিকুলেশন দেওয়া হয়েছে। ঠিক আছে? আর এইটা হচ্ছে এই যে বিয়ারিং আমরা একটু আগে দেখেছি। এই যে এগুলো হচ্ছে মেইনলি বিয়ারিং আমাদের ব্রিজের। দ্যাট মিনস আমাদের যে গার্ডার গুলো এসে যে পিয়ার ক্যাপের যেই জায়গাটাতে টাচ করতেছে সেই জায়গাটাতেই মেইনলি বিয়ারিং দেওয়া হচ্ছে। বিয়ারিং দিলে কি হচ্ছে? এই ব্রিজটা কিছুটা ফ্লেক্সিবিলিটি পাচ্ছে। ঠিক আছে? এই যে ডায়াফ্রাম বা ক্রস গার্ডার যেটাকে আমরা বলি, এটা একটু আগে দেখেছি। এই যে যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি যে আমাদের বিয়ারিং প্যাড গুলো আসলে কিরকম, এই যে এগুলো হচ্ছে মেইনলি বিয়ারিং প্যাড গুলো। ঠিক আছে? জিনিসটা একটা স্যান্ডউইচ শেপের হয়, আমরা একটু আগে দেখেছি। আর একটা ব্রিজের উপরে বিভিন্ন রকমের লোড আসতে পারে, সেই লোড গুলো এখানে মেইনলি দেখানো হয়েছে। যে কিরকম লোড আসতে পারে, ডেড লোড আমরা সবাই জানি, লাইভ লোডে কি হতে পারে? ভেহিকলের লোড, পেডেস্ট্রিয়ানের লোড, ঠিক আছে? ইমপ্যাক্ট লোড থাকতে পারে, তারপর উইন্ড লোড থাকতে পারে, সিসমিক ফোর্সেস থাকতে পারে। ঠিক আছে? তো এখানে বিভিন্ন রকমের লোড থাকতে পারে, আর্থ প্রেসার, তারপর সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, সেন্ট্রিফিউগাল ফোর্স কখন হয়? যখন ব্রিজটা দেখা যাচ্ছে কিছু পোরশন যদি কার্ভ করা হয় তখন সেখানে আমরা জানি কি কার্ভ পোরশনে যখন কোনো ভেহিকল মুভ করে তখন একটা নতুন ফোর্স জেনারেট হয়, সেটাকে আমরা কি বলি? সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটাও কিন্তু জেনারেট হতে পারে। ঠিক আছে? আর লংগিটিউডিনাল ফোর্স কখন জেনারেট হয়? যখন হচ্ছে আমাদের ব্রিজে কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে জ্যাম তৈরি হয়। সো যখন ট্রাফিক জ্যাম ক্রিয়েট হয় তখন কি স্টপিং ভেহিকলের জন্য তখন এই লংগিটিউডিনাল ফোর্স গুলো আসতে পারে। তো আমরা নেক্সট ক্লাসে মেইনলি এই যে বিভিন্ন রকমের যে লোড গুলো আছে এই লোড গুলা দিয়ে ব্রিজের ডিজাইন শুরু করব। ঠিক আছে? তো ব্রিজের ডিজাইন যে জি, করব, স্যার। হ্যাঁ বলেন। না, কিছু বলি নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমরা নেক্সট ক্লাসে মেইনলি যে পোরশনটা শুরু করব এই জায়গাগুলো আমি আপনাদের দেখাবো যে কিভাবে ইউজ করা হয়। মানে এই জায়গার মানে কোন ইকুয়েশন কখন ইউজ করা হয় এগুলো আমরা যখন ডিজাইন করব তখনই দেখতে পারবো। সো এটা নিয়ে আমি এখন আপাতত খুব বেশি কিছু বলার দরকার নেই। আমরা মেইনলি নেক্সট ক্লাসে এই যে ডিজাইন অফ ডেক স্ল্যাব, আমরা এই ডেক স্ল্যাবটা মেইনলি ডিজাইন শুরু করব নেক্সট ক্লাস থেকে। ঠিক আছে? ডেক স্যার, স্ল্যাব অনেক কোনটা? কঠিন নাকি এটা? আসলে ব্রিজ জিনিসটা, একটা ব্রিজ ডিজাইন করা কিন্তু খুব সহজ না। ঠিক আছে? ব্রিজ ডিজাইনটা আসলেই খুব কঠিন। আপনি দেখেন একটা বিল্ডিং বানাইতে, একটা বিল্ডিং যদি ডিজাইন করতে দেওয়া হয় আপনার কয়দিন সময় লাগে? আপনি যদি সফটওয়্যার দিয়েও করেন আপনার একদিনের মধ্যে করে ফেলা খুব বেশি স্যার, কঠিন না। খুব একদিনে ইজিলি করা যাবে। একদিনও পুরাটা লাগে না। মানে কয়েক ঘন্টার কাজ। ঠিক আছে? একটা বিল্ডিং ডিজাইন করতে খুব বেশি সময় লাগে না। ঠিক আছে? যদি খুব এক্সপার্ট হয় মানে একদিনেও করে ফেলা যায়। কিন্তু যেটা সমস্যা, একটা ব্রিজ কিন্তু দেখেন আমাদের পদ্মা সেতু ব্রিজ বা অন্যান্য যেই ব্রিজের কথাই বলেন না কেন, একটা ব্রিজ ডিজাইন করার জন্য অনেকগুলো কনসিডারেশন মাথায় আনতে হয়। এইজন্যই আমি এতক্ষণ ধরে আপনাদের পড়াইলাম। কারণ হচ্ছে কি এই কনসিডারেশন গুলো যদি আপনারা না জানেন, আপনি যদি কোন ফার্মে কাজ করেন, ব্রিজ ডিজাইনের কাজ করেন, তখন আপনি এই কনসিডারেশন গুলো যদি কাউন্ট ডাউন না করেন, আপনি একটা ভুল জায়গায় ব্রিজ ডিজাইন করবেন। আর একটা ব্রিজ ডিজাইন করতে অনেক খরচ হয়। সো পুরো টাকাটাই আপনার মানে মানে লস হবে। ইকোনমিক অনেক ক্ষতি হবে। সো সেইজন্যই ব্রিজ ডিজাইন গুলা করার জন্য এখানে অনেক ক্যালকুলেশন, অনেক হিসাব। সো স্যার, মানে এই ল্যাব রিপোর্ট কি এনসিএস দিয়ে স্যার করা যাবে? এই যে না, ব্রিজ। ল্যাব রিপোর্ট গুলো মেইনলি হাতে করাবেন। আপনাদের ল্যাব রিপোর্টটা খুব বেশি কঠিন না। ল্যাব রিপোর্টে মেইনলি কিছু কিছু পোরশনের ডিজাইন করানো হবে। পুরো একটা ব্রিজ তো ডিজাইন করাবে না। যেমন একটা ব্রিজের জাস্ট একটা পোরশনের ডেক স্ল্যাবটা শুধু ডিজাইন করাবে। তারপরে কোনো একটা আর্টিকুলেশনে জাস্ট ডিজাইন করাবে। ঠিক আছে? একদম পুরা ব্রিজটা একদম আমরা জানি কি ব্রিজটার একটু আগে দেখেছিলাম। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, একটা ব্রিজ কিন্তু পুরাপুরি যে ক্যান্টিলিভার হয় সেটা কিন্তু না। আমরা কিন্তু একটু আগে বলেছি যে ব্রিজের দেখা যাচ্ছে যে যখন ডিজাইনাররা ব্রিজ বানায় তখন দেখা যাচ্ছে কিছু পোরশন তারা ক্যান্টিলিভার বানাচ্ছে, বাকি অংশটুকু তারা সিম্পল স্প্যান দিয়ে চালাচ্ছে। তাই না? তো এখন আমরা যদি পুরো ব্রিজটা ডিজাইন করা শিখতে চাই তার মানে কি আমাদের সিম্পল স্প্যান ব্রিজটা কিভাবে বানাচ্ছে সেটাও ডিজাইন করা শিখতে হবে। একই সাথে ক্যান্টিলিভারের ক্যালকুলেশন করতে হবে। দ্যাট মিনস ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে।
তো আমরা আমাদের এখানে ল্যাবে মেইনলি হচ্ছে আমরা এই ক্যান্টিলিভারের পোর্শনে জাস্ট ব্রিজের অংশটুকু ডিজাইন করব, ঠিক আছে? খুব ছোট, খুব আহামরি কঠিন না, বাট আমি এতক্ষণ ধরে পড়াইলাম ইন্ট্রোডাকশনটা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনারা ফিউচারে কাজ করতে গেলে এই কনসেপ্ট গুলোই মানে মেইনলি মনে রাখতে হবে। প্যানিক হওয়ার কিছু নাই, জিনিস সহজ। ডিজাইন করা আসলে ডিজাইন কোর্সগুলো আমার মতে কম্পারেটিভলি সহজ, ঠিক আছে? বিশেষ করে ল্যাব রিপোর্ট দেওয়া আরো বেশি সহজ, কারণ হচ্ছে আপনাদের সবকিছুই হাতের সামনে, আপনি জাস্ট ওই অনুযায়ী ফলো করে করে জাস্ট বিভিন্ন অংশগুলো চেক দিবেন, চেক দিয়ে দিয়ে একটা ডিজাইন করবেন, যে কিরকম সাইজের রিবার ইউজ করবেন সেটার একটা ফাইনাল কনক্লুশন দাঁড়া করাবেন, ঠিক আছে? সো আমরা নেক্সট ক্লাসে ডিজাইন অফ ডেস্ক ল্যাবটা শুরু করব। সো আজকে যা যা পড়ানো হয়েছে এতটুকু পর্যন্ত, মানে ব্রিজের একটা পুরোপুরি ব্রিজের ইন্ট্রোডাকশন আমরা আজকে কমপ্লিট করেছি। এতটুকু পর্যন্ত কারো কি কোথাও কোনো সমস্যা আছে? স্যার নেক্সট ক্লাসে কি ল্যাব রিপোর্ট আছে? হ্যাঁ, নেক্সট ক্লাসের জন্য অবশ্যই ল্যাব রিপোর্ট আছে, সেটা কি আমি আপনাদের বলে দিচ্ছি। যা যা পড়ানো হয়েছে এতটুকু পর্যন্ত কি কারো কোথাও কোনো সমস্যা আছে? এই যে ব্রিজের ইন্ট্রোডাকশন গুলো পড়াইছি। না স্যার। আচ্ছা, কারো যদি কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের নেক্সট ক্লাসে যে ল্যাব রিপোর্টটা জমা দিবেন, যে আপনারা গুগল থেকে বিভিন্ন টাইপের, যেমন এখানে দেখানো হয়েছে চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, তো চায়না ফ্রেন্ডশিপ ব্রিজটা কি টাইপের ব্রিজ, সেই একটা ব্রিজের ছবি দিবেন, ছবি দিয়ে সেটা কি টাইপের ব্রিজ, সেই ব্রিজের যে লঙ্গার স্প্যানের যে লেন্থ, কয়টা লেন্থ ছিল, কয়টা স্প্যান ইউজ করা হয়েছে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দিবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু মেনশন করি নাই, দেখেন এটা হচ্ছে যে ব্রিজের হচ্ছে নাম্বার অফ স্প্যান হচ্ছে 37টা। 37টি স্প্যান বলতে আসলে স্প্যান বলতে কোন পোর্শন গুলো বোঝায় বলেন তো? স্যার ওই যে কিভাবে, ওই যে স্যার এই যে মাঝখানের যে অংশটুক একটা পিয়ার থেকে আরেকটা পিয়ার, দ্যাট মিন্স একটা Support, পিয়ার থেকে আরেকটা পিয়ারের simply মাঝখানে যে supported. অংশগুলো, দ্যাট মিন্স এই যে এই অংশগুলো হচ্ছে স্প্যান। সো দেখেন এক একটা স্প্যান, দ্যাট মিন্স আমার এখানে যদি 37টা স্প্যান হয়, সে ফর সাপোজ আমার এখানে এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, দ্যাট মিন্স স্প্যান গুলোর মাঝখানে মাঝখানে আমি কি বসাই? পিয়ার বসাই না? Here. দ্যাট মিন্স আমি এখানে একটা পিয়ার বসাবো, আমরা লাস্টেও কিন্তু একটা পিয়ার বসানো হয়, তাই না? এন্ডেও কিন্তু পিয়ার বসানো হয়, এখানে একটা, এখানে একটা। তাহলে আমাদের স্প্যান কয়টা ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা স্প্যানের জন্য আমার পিয়ার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দ্যাট মিন্স যেই কয়টা স্প্যান তার থেকে একটা বেশি পিয়ার আসে। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমরা যে লাস্টের এই পিয়ারটাকে কিন্তু আমরা যদি কাউন্ট ডাউন করি তাহলে কিন্তু কাউন্ট ডাউন করা হয় না। মানে আমরা চারটা পিয়ার, আমরা যদি পাঁচটা পিয়ার নিই, সেই পিয়ার গুলো দ্বারা মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয় কয়টা? যদি আমরা সহজভাবে বলি, পাঁচটা পিয়ার দ্বারা ফাঁকা জায়গা কয়টা মানে ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়? এখানে চারটা। চারটা। সো এই চারটা স্প্যান, দ্যাট মিন্স যতগুলো পিয়ার তার থেকে একটা কম স্প্যান তৈরি হয়। এই জন্য আমাদের পিয়ার হচ্ছে 38টা, ঠিক আছে? আর অ্যাবাটমেন্ট কোথায় ইউজ করা হয় বলেন তো? একদম এজ, দুইটা এমব্যাঙ্কমেন্ট সাইডে, তাই না? তাই না? জি, দুইটা স্যার। এমব্যাঙ্কমেন্ট সাইডে না? তো এই জন্যই বলা হয়েছে যে আমাদের অ্যাবাটমেন্ট হচ্ছে মেইনলি দুইটা একটা ব্রিজের জন্য, ঠিক আছে? আর হচ্ছে কি টাইপের ফাউন্ডেশন ইউজ করা হয়েছে এরকম। সো এরকম টাইপ করে আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের ব্রিজ ইন্টারনেট থেকে নামাবেন ছবি, সেটা কি টাইপের ব্রিজ, সেটা কি একটা সাসপেনশন ব্রিজ নাকি ক্যাবেল স্টেড ব্রিজ, সেই জিনিসটা মেনশন করবেন, ঠিক আছে? বা ট্রাস ব্রিজ, সেই জিনিসটা মেনশন করে সেই জিনিসটার স্পেসিফিকেশন দিবেন, সেটা কোথায় অবস্থিত, কত সালে। কিভাবে দিব স্যার? ইন্টারনেট থেকে ডাউনলোড করে ছবি দিবেন। স্যার ছবি আমার print কাছে করে দিব, অলরেডি স্যার file একটা হবে? হার্ডিন ব্রিজের ছবি আছে স্যার, ওইটা দিলে হবে স্যার? হ্যাঁ, দিতে পারেন। ওকে স্যার, হার্ডিন ব্রিজ বাংলাদেশে যে হার্ডিঞ্জ ব্রিজটা সেটা কিসের ব্রিজ বলেন তো? স্টিল স্যার, ট্রাস। স্টিলের, হ্যাঁ, ট্রান্স ব্রিজ, এই তো। তারপর সেই ব্রিজের স্পেসিফিকেশন বলে দিবেন, যেমন সেই ব্রিজের লঙ্গার স্প্যান কত, টোটাল লেংথ কত, ঠিক আছে? জি স্যার, ওইটা তো স্যার হিঞ্চ আছে আর রোলার আছে দুই পাশে, হিঞ্চ এক পাশে হিঞ্চ সাপোর্ট আর এক পাশে রোলার সাপোর্ট। হ্যাঁ, এরকম ভাবে আপনারা হচ্ছে মেইনলি স্পেসিফিকেশন বলে যে এরকম দিবেন, যে এরকম টাইপের স্পেসিফিকেশন দিবেন, ঠিক আছে? সো একটা ব্রিজ দিবেন, সেই ব্রিজটা আসলে কোথায় অবস্থিত। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মেনশন করতে হবে, সেটা হচ্ছে ব্রিজের লোকেশনটা, সেটা কোথায় আছে, আর ব্রিজটা কত সালে বানানো হয়, এই জিনিসটা একটু স্পেসিফাই করে দিবেন, ঠিক আছে? ল্যাব রিপোর্টে কি লাগবে সবাই বুঝতে পেরেছি? স্যার এটা কি একটা ব্রিজে স্যার এরকম লিখবো স্যার? হ্যাঁ, একটা bridge পেজেও সম্বন্ধে? হতে পারে, আপনার দুইটা পেজ লাগাও লিখতে পারেন, যে এক পেজে ছবি দিলেন না, আরেক স্যার। পেজে দিলেন, ঠিক আছে? বললাম যে স্যার আর
বলেন। স্যার একটা ব্রিজ সম্পর্কে লিখবো স্যার, সেটা করছি। হ্যাঁ, একটা ব্রিজ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু মেনশন করে দিই আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের মোটামুটি কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। দেখেন, এই ব্রিজটা, এই যে এখানে যে আমরা সাসপেনশন ব্রিজ ইউজ করতেছি, সাসপেনশন ব্রিজের আমি যদি একটা সাইড ভিউ ড্র করি সাসপেনশন ব্রিজের, ঠিক আছে, আমরা যদি একটা সাইড ভিউ ড্র করি, আচ্ছা আমি একটু এটা হচ্ছে আমাদের একটা পিয়ার, এটা হচ্ছে আমাদের ডেস্ক স্ল্যাব, এটা হচ্ছে আরেকটা পিয়ার, তাই না? আচ্ছা, এখন আমাদের কি হচ্ছে, পিয়ার টু পিয়ার কি থাকতেছে, মাদার কেবল, আর মাদার কেবল গুলার সাথে কি যুক্ত আছে, সেকেন্ডারি কেবল, তাই না? সেই সেকেন্ডারি কেবল গুলা যুক্ত আছে ডেস্ক স্ল্যাবের সাথে। তার মানে এখানে কি হচ্ছে, মাদার কেবলের উপরে কি কাজ করতেছে, টেনশন না কম্প্রেশন? মাদার কেবলের উপরে কি কাজ করতেছে বলুন তো? স্যার টেনশন। মাদার কেবল গুলোর উপরে টেনশন কাজ করতেছে। দ্যাট মিন্স এই যে এখান থেকে লোডগুলা সেকেন্ডারি যে কেবল গুলো আছে, সেকেন্ডারি কেবল হয়ে মাদার কেবলে বোঝাচ্ছে, মাদার কেবল থেকে লোডগুলা কি দুই সাইডে ডিস্ট্রিবিউট হয়ে চলে যাচ্ছে কিসের উপরে, পিয়ারের উপরে, তাই না? দ্যাট মিন্স আমার মাদার কেবলে কাজ করতেছে কি, টেনশন কাজ করতেছে। বুঝা গেছে? হ্যাঁ বলেন। রিপোর্টটা কি স্যার ডক ফাইলে হবে? রিপোর্টটা পিডিএফ ফাইলে হবে। তাহলে ছবিগুলো অ্যাটাচ করব কিভাবে? ছবি অ্যাটাচ করতে হলে তো স্যার ডক আচ্ছা। ফাইলই বানানো লাগবে সম্ভবত। হ্যাঁ, ডক ফাইলে বানাবেন, ডক ফাইলটাকে পিডিএফ এ কনভার্ট করা যায়। অনলাইনে অনেকগুলা মানে ওয়েবসাইট পাবেন যে যেখানে ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করা যায়। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা আছে? স্যার, তাহলে একটা ছবি আর স্পেসিফিকেশন গুলা লিখে দিলে রিপোর্টটা শেষ। হ্যাঁ, রিপোর্টটা শেষ। খুবই সিম্পল। জি স্যার। আমি এই জিনিসটা করাচ্ছি যাতে করে আপনাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, না হলে আপনারা ব্রিজ দেখে চিনবেনই না এটা কোন টাইপের ব্রিজ। একটা ব্রিজ এটাকে দেখে কেউ যদি বলে এখানে হচ্ছে মানে ক্যান্টিলিভার ব্রিজ, তাহলে বুঝেন মানে সে কত রকমের, মানে সে যে সিভিল ইঞ্জিনিয়ার না এটা একদম পুরো তার কথা শুনে বোঝা যাবে। এই জন্যই জি, মেনলি স্যার। আপনাদের এই রিপোর্টটা করানো, যাতে অন্তত পক্ষে ব্রিজের কনসেপ্ট গুলো আপনাদের মোটামুটি ধারণা থাকে। ঠিক আছে? সো এই জিনিসটা মেক শিওর করবেন কেউ মানে ক্লাসের আমি যাতে এরকম না দেখি যে দুইজনই সেম টাইপের ব্রিজ নিছে। সে ফর সাপোজ আপনারা দুইজনই যে ওই যে একজন মনে হয় হার্ডিঞ্জ ব্রিজের কথা বললেন, এই হার্ডিঞ্জ ব্রিজটা দুইজনই ক্লাসের যাতে নিচে এরকম যাতে আমি না দেখি। প্রত্যেকে এক একজন এক একটা টাইপের ব্রিজ নিবেন। এটা আপনারা নিজেদের মধ্যে ডিসকাস করে নেবেন যে কে কোন ব্রিজ নিয়ে কাজ করবেন। ঠিক আছে? পুরো ওয়ার্ল্ডের যে কোনো ব্রিজ নিয়ে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা স্যার। বাংলাদেশের হোক সেটা বিদেশের হোক। ল্যাব রিপোর্ট নিয়ে কারো কোথাও কোনো সমস্যা আছে?